বিমল ঘোষ লিখেছিলেন, অভিশপ্ত চলন্ত মুখোশ 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 চতুর্দিকে। আজ দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতা সহপাঠী গ্রেফতারির পর সেই মুখ আর মুখোশের চিরকালীন প্রশ্নটা আবার সামনে এলো, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতা সহপাঠীকে 7 দিনের জন্য হেফাজতে নিল পুলিশ। আগেই সন্দেহ করেছিলাম, বলছেন মেয়েটির বাবা। তাহলে কি ঘটনার নেপথ্যেই সহপাঠী? কোন দিকে ঘুরছে তদন্তের মোড়? দ্বিতীয় প্রশ্ন, হাসপাতালে দেয়া নির্যাতিতার বয়ানের সঙ্গে মিলছে না পুলিশি তদন্তে উঠে আসা তথ্য। গ্রেফতার হওয়া 6 জনের মধ্যে একজন ধর্ষণকাণ্ড ঘটিয়েছে বলছে পুলিশ। সেই একজনের নাম স্পষ্ট করে সামনে আসবে কবে? তৃতীয় প্রশ্ন, দুর্গাপুরের ছায়া আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সহপাঠী। বন্ধুরাই বিপদের কারণ হয়ে দাঁড়ালে ভরসা থাকবে কার ওপর? চতুর্থ প্রশ্ন, হলদিয়া ফারাক্কায় ড্রেজিং হয় না, ড্রেজিং না যদি করো ভেঙে দাও বাঁধ। বন্যা নিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। উনি ভূগোলই বোঝেন না, কটাক্ষ বিরোধী দলনেতার। এই রাজনৈতিক তরজায় কি বছর বছর মানুষের ভোগান্তির বিন্দুমাত্র সুরাহা হবে? পঞ্চম প্রশ্ন, ফেড সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল অ্যান্টিবায়োটিক, ব্লাড প্রেশার, গ্যাস্ট্রিকের অতি চেনা 34টা ওষুধ। মধ্যপ্রদেশ রাজস্থানে 23 জন শিশুর মৃত্যুর পর কাপ সিরাপ নিয়েও দেশ জুড়ে শুরু কড়াকড়ি। জীবনদায়ী ওষুধেই যদি জীবন সংশয় হয়, মানুষ যাবেন কোথায়? তবে শুরুতেই দেখাবো দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতা সহপাঠীকে 7 দিনের জন্য হেফাজতে নিল পুলিশ। দেখুন। সেফ নয় সহপাঠীও? দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে এই প্রশ্ন উস্কে দিয়েছে নির্যাতিতা সহপাঠী ওয়াসেফ আলীর গ্রেফতারি। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে সিসিটিভি ফুটেজ থেকে নির্যাতিতার বাবার অভিযোগ, গণধর্ষণ কাণ্ডে শুরু থেকেই সন্দেহের স্ক্যানারে ছিল এই সহপাঠীর ভূমিকা। যদিও নির্যাতিতার যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়, সেখানে উল্লেখ করা হয়েছিল রাত 8টার আগে তিনি বন্ধুর সঙ্গেই বাইরে গেছিলেন। এরপর 3 জন সেখানে আসে, যাদের দেখে ওই ছাত্রী ও তার সহপাঠী জঙ্গলের দিকে দৌড়ে যান, কিন্তু ওই 3 জন ছাত্রীকে ধরে ফেলে। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে আরও 2 জন সেখানে আসে, কিন্তু পুলিশ সূত্রে দাবি, পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায় তিনিও তার বন্ধু ওয়াসেফ একসঙ্গে কলেজ থেকে বেরিয়েছিলেন। ঘটনাস্থলের কাছে পৌঁছে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন হেনস্থা করেন ওয়াসেফ। এরপরই কয়েকজন সেখানে আসে, যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে। এই অভিযুক্তরা তার ফোন নিয়ে নেয় এবং টাকা চায় বলে অভিযোগ। সূত্রের খবর, কলেজ ক্যাম্পাসের যে সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, তাতে দেখা যায় শুক্রবার সন্ধ্যে 7:58 নাগাদ ওয়াসেফের সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। রাত 8:42 ক্যাম্পাসে একাই ফিরে আসেন ওয়াসেফ। রাত 8:48 নাগাদ সিসিটিভিতে ফের ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায় তাকে। এর ঠিক 41 মিনিট পর দেখা যায় ক্যাম্পাসে একসঙ্গে ঢোকেন নির্যাতিতা এবং তার সহপাঠী ওয়াসেফ আলী। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে, সেখানে উল্লেখ করা হয় 5 জন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ছাত্রীকে ফোন দিয়ে বলে তার বন্ধুকে ডাকতে, কিন্তু তখন তিনি আসেননি। এই জঙ্গলের মধ্যে থেকে বারবার ডেকেও সঙ্গীর সাড়া মেলেনি। এমনকি সঙ্গী ওয়াসেফ আলীকে বেশ কয়েকবার ফোন করা হলো, সে ফোনটাও তোলেনি। এখান থেকেই সহপাঠী ওয়াসেফ আলীর ভূমিকা নিয়ে সন্দেহ ঘনাতে শুরু করে, যা তাকে জিজ্ঞাসাবাদের পরে আরো গভীর হয় বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নির্যাতিতা যে গোপন জবানবন্দি দেন এবং সেখান থেকে কিন্তু ওয়াসিফ আলী অর্থাৎ তার সঙ্গীর বিরুদ্ধে একাধিক এভিডেন্স পেয়েছেন তদন্তকারীরা। এমনকি তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসছে তার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি। এরপর মঙ্গলবার রাতেই ওয়াসেফকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এই নিয়ে মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। 6 জনই পুলিশের হেফাজতে। পুলিশ সূত্রে দাবি, কাউকে সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিকটিমের যে স্টেটমেন্ট আছে, তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই একজন কে? ধৃতদের সবারই মেডিকো লিগ্যাল পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে খবর। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, বাড়ি থেকে, বাবা মায়ের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে বহু দূরে হয়তো একটা অচেনা শহরে পড়াশুনো করতে এসেছে একদল ছেলে মেয়ে। সেখানে এটাই তো প্রত্যাশিত, যে কোনো মূল্যে এই ছেলে মেয়েগুলো একে অন্যের পাশে দাঁড়াবে, বিপদে আপদে একে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়বে। এটাই তো যুগে যুগে হোস্টেল লাইফের স্পিরিট। সেখানে বিপদে পাশে থাকা বাদ দিন, সহপাঠী বন্ধুই যদি একটি মেয়ের বিপদের কারণ হয়, তার থেকে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? 24 ঘন্টার মধ্যে দুটো ঘটনা চোখে আঙুল দিয়ে এই বিপজ্জনক প্রবণতা কিন্তু দেখিয়ে দিচ্ছে। একটা ঘটনা বহু চর্চিত দুর্গাপুরের, আর একটা আনন্দপুরের।
দুর্গাপুর কাণ্ডে প্রথমে আমরা দেখলাম যে মেয়েটির বয়ানে বলা হলো সে তার হোস্টেলের বন্ধুর সঙ্গে বেরিয়েছিল এবং তারপর 5 জন অপরিচিত দুষ্কৃতীর লালসার শিকার হয়। সেই বয়ানের ওপর ভিত্তি করে 5 জন গ্রেফতার হলো। কিন্তু তারপরে মেয়েটির পরবর্তী বয়ানের ওপর ভিত্তি করেই গতকাল পুলিশ তার বন্ধুকেও গ্রেফতার করলো এবং গ্রেফতার করলো গণধর্ষণের মামলায়। আজ আমার প্রথম বক্তা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সব্যসাচী মিত্র। ডক্টর মিত্রের কাছে প্রথম প্রশ্ন থাকবে যে প্রথমে বন্ধু এবং মেয়েটি তার যে প্রাথমিক অভিযোগপত্র তাতে লিখেছে দোস্ত, সেই দোস্তি শেষ পর্যন্ত 72 ঘন্টা পর ধর্ষণের মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার। আমি জানি না সহপাঠী বলেই কি অভিযোগ সামনে আসতে এতটা সময় লাগলো, নাকি এখানেও প্রচুর ইফস অ্যান্ড বাটস এখনো আজও রয়ে গেছে? ডক্টর মিত্র, দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে জেন জি নিয়ে কিছুদিন আমি পড়াশোনা করছিলাম, এখানে দেখতে হবে যে এই দোস্তের ডেফিনিশনটা কিন্তু বদলে গেছে। এখন আমাদের দোস্ত মানে ভার্চুয়াল দোস্ত, রিয়েল দোস্তের সঙ্গে ভার্চুয়াল দোস্তের ফারাকটা অনেকটাই। আপনি যে আগে বললেন না যে আগে কলেজে হোস্টেলে আমরা একে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়তাম, একদম। এখন ভার্চুয়াল লাইকস দেওয়া এবং কেউ অ্যাকচুয়াল বিপদে পড়লে সেখানে ছুটে গিয়ে জান প্রাণ লড়িয়ে দেওয়ার মধ্যে কিন্তু অনেক ফারাক এসে গেছে। এই জায়গাটা থেকেই শুরু করতে হবে আজকের এই কনভারসেশনটা। কিন্তু এই লাস্ট ন্যারেটিভে যদি বিশ্বাস করি তাহলে জান প্রাণ দেয়া তো বাদ দিন, একই ক্যাম্পাসে একজন আরেকজনের দ্বারা এই ধরনের মারাত্মক ক্ষতির শিকার হলো। হ্যাঁ, এখন এটা যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে না ঘটছে আমরা কিন্তু এখনই জানি না। একদম। আমরা যেটুকুনি জানতে পারছি তার মধ্যে অনেক ইনকংগ্রুইটি আছে, ইনকম্প্যাটিবিলিটি আছে। মানছি। এই ইনকম্প্যাটিবিলিটি অথবা কন্ট্রাডিকশন দু রকমের হতে পারে। একটা হচ্ছে কনশাস কন্ট্রাডিকশন, যেটাকে আমরা সাইকোলজিক্যাল টার্মসে বলি ম্যানিপুলেশন, অথবা সাবকনশাস অর আনকনশাস কন্ট্রাডিকশন, যেটাকে আমরা বলি কগনিটিভ ডিসোনেন্স। কগনিটিভ ডিসোনেন্স হতে পারে যখন একজনের ওপরে সাংঘাতিক একটা স্ট্রেস যায় এবং সে কখন তারপরে ঘটনাটা ঠিক করে মনে রাখতে পারে না, কিংবা কখন সে কি বলছে এটা সে বুঝতে পারে না। কিন্তু এই এতগুলো লোক যে দেখুন এখানে যে ঘটনাটা হয়ে দাঁড়াচ্ছে, আমরা কাকে সঠিকভাবে বিশ্বাস করব সেই জায়গাটায় কিন্তু আমরা এসে পৌঁছতে পারিনি। অর্থাৎ আমরা কি মেয়েটার বয়ানটাকে বিশ্বাস করব যেটা প্রথমে দিয়েছে, নাকি পরবর্তীকালে হসপিটাল থেকে যে বয়ান দিয়েছে সেটাকে বিশ্বাস করব? আমরা কি মেয়েটা তার পরবর্তী সময় যে দ্বিতীয়বার বয়ানটা দিয়েছে পুলিশকে সেটা বিশ্বাস করব? এক্স্যাক্টলি। পুলিশের কাছে যে বয়ানগুলো আসছে সেটা বিশ্বাস করব? প্রথমে বাবা একটি সন্দেহ প্রকাশ করেছিলেন সেটা কি বিশ্বাস করব, নাকি ছেলেটি যে বয়ান দিচ্ছে সেটা বিশ্বাস করব? কন্ট্রাডিকশন কিন্তু ম্যানিপুলেশনের একটা পার্ট, এবং লোকে কন্ট্রাডিক্ট করে কখন? যখন তার একটা সেকেন্ডারি গেইনের জায়গা থাকে, অর্থাৎ প্রাপ্ত সাহায্য সে কি পাচ্ছে। এখানে ছেলেগুলির পক্ষ থেকে যদি সেকেন্ডারি গেইন দেখতে চান তাহলে অ্যাভয়েডেন্স অফ কনভিকশন, অর্থাৎ আমি মিথ্যে কথা বলে কনভিকশন থেকে দূরে পাঠিয়ে দিতে চাইছি। যদি আমরা ধরে নিই যে মেয়েটি বলছে, তখন মেয়েটি হয়তো ঠিক মতো মনে করে কিংবা সঠিক কথা বলছে না, তখন কিন্তু অ্যাভয়েডেন্স অফ শেম। সুতরাং এই দুটো জায়গা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে যে এই জিনিসটার যে মানে প্যাঁচটা ধরেছে সেটা কিন্তু পুলিশের পক্ষে বের করা অনেকটা সহজ হবে, কারণ আমরা সাইকোলজিক্যালি দেখি এই রকম ঘটনায় যদি একজন কিংবা দুজন স্টেক হোল্ডার থাকে তাদের পক্ষে মিউচুয়াল কন্ট্রাডিকশনটাকে সলিডিফাই করে ক্যারি থ্রু করাটা অনেক ইজিয়ার হয়। কিন্তু এখানে 6 জন, অর্থাৎ এই 6 জনকে যখন আলাদা আলাদা করে ইন্টারভিউ করা হবে তখন তাদের মধ্যে ফ্র্যাকচার হওয়ার চান্সেস আর মাচ মোর। আর একটা জায়গায় কন্ট্রাডিকশন হচ্ছে যে এখন এমন একটা সমাজ এসছে যে অ্যাডমিনিস্ট্রেশনকে কি আমরা বিশ্বাস করব? সুতরাং এতগুলো কন্ট্রাডিকশনের মধ্যে আজকে হয়তো আমরা এখনই উত্তরটা ঠিক দিতে পারবো না, কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখতে হবে। ইংলিশে আমেরিকান একটা শব্দ আছে পারজারি, অর্থাৎ মিথ্যে হলফনামা দেওয়া, এবং অথরিটিজের কাছে যদি মিথ্যে কথা বলা হয় দ্যাট ইজ অলসো আ ক্রাইম।
সুতরাং এই জায়গাটায় কিন্তু আমাদের এই এতগুলো ট্রেন্ড, এতগুলো থ্রেডকে মেলাতে হবে, এবং এই মেলাতে পারলেই প্রকৃত ঘটনা, প্রকৃত যে ঘটনাটা ঘটেছে সে আমরা জানতে পারবো। এবং এই মেডিকো লিগাল, এনি কেস অফ ফোর্সফুল এন্ট্রিতে মেডিকো লিগাল এভিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যে যারা স্বেচ্ছায় যদি কিছু হয়ে থাকে সেখানে কোনো ইনজুরি মার্ক আমরা পাই না, কিন্তু যাকে ফোর্সফুলি এন্ট্রি করা হচ্ছে, যে করছে তারও যেরকম মার্কস থাকবে তেমনি যাকে করা হচ্ছে তারও কিন্তু ইনজুরি মার্কস থাকবে। সুতরাং এই সবগুলো ঘটনা যখন একই সূত্রে বাঁধা হবে তখনই কিন্তু আমরা প্রকৃত কি ঘটনা ঘটেছে সেটা জানতে পারবো, এবং প্রকৃত ক্রাইমটা কি ঘটেছে, আদৌ সেটা ক্রাইম কিনা সেটাও জানতে পারবো। একদম, অনেক ধন্যবাদ ডক্টর মিত্র। আমি আবার বলছি যে একদিকে অবশ্যই সায়েন্টিফিক এভিডেন্স, এই ক্ষেত্রে মেডিকো লিগাল এভিডেন্স এত গুরুত্বপূর্ণ, ফরেন্সিক রিপোর্ট এবং ডিএনএ রিপোর্টের ক্ষেত্রে একেবারে যাকে বলে দুধ কা দুধ পানি কা পানি, সেটা এই ক্ষেত্রে এই কেসে হতে পারে। কিন্তু একাধিক প্রশ্ন এই অনুষ্ঠানে উঠবে, কোথায় কোথায় খটকা তাও তুলব। কিন্তু তার আগে দ্রুত একবার দেখে নেব যে এই ছেলেটি, এই সহপাঠী, এই ওয়াসেফ আলী কে। জানতে পাচ্ছি এই প্রথম এই তথ্য এই ছেলেটির সম্পর্কে সামনে আসছে যে এর বাবা মালদায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, এবং বাবা জমি বিক্রি করে ছেলেকে বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তারিতে ভর্তি করেছিলেন। পরের প্রতিবেদন। গ্রামের প্রথম মেডিকেল পড়ুয়া, সবার গর্ব। গ্রাম থেকে প্রথম কেউ ডাক্তার হবে বলে কথা। কিন্তু দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আপাতত পুলিশ হেফাজতের ঠাঁই হয়েছে তার। আমি একটা বার্তা দিচ্ছি, বন্ধুদেরকে আর বিশ্বাস করো না, এই বিশ্বাস করলে নরকই যাবে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মঙ্গলবারই গ্রেফতার হয়েছে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলী, যার বাড়ি মালদার কালিয়াচকের সিলামপুর গ্রামে। ছোট থেকে গ্রামের বাইরে থেকে লেখাপড়া করেছেন ওয়াসেফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন জঙ্গিপুরের একটি আবাসিক স্কুল থেকে। এরপর ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় প্রবেশিকা নিট পাশ করে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ভর্তি হন ওয়াসেফ। একেবারে ছাপোষা পরিবারের ছেলে। বাবা আনিসুর রহমান ইমারতি দ্রব্যের ব্যবসা করেন। তিনি সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দুবারের কংগ্রেস সদস্য। ওয়াসেফের 2 বোনও গ্রামের বাইরে স্কুলে পড়াশোনা করে। প্রতিবেশীদের বক্তব্য, জমি বিক্রি করে ছেলেকে ডাক্তারি পড়াচ্ছিলেন বাবা। ওয়াসেফ গ্রেফতার হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের কারো খোঁজ নেই। কালিয়াচকের এখানে এই বাড়িতেই ওয়াসেফ এবং তার পরিবারের লোকজন থাকতেন। ওয়াসেফ ছোট থেকেই বিভিন্ন মিশনে পড়াশুনো করে এবং তারপরে সে দুর্গাপুরে পড়তে যায়, এবং এই বাড়িতে নিচের তলায় তার বাবার ইমারতির ব্যবসা ছিল, এবং সেই পারিবারিক ব্যবসা আজ কার্যত বন্ধ হয়ে রয়েছে। গোটা বাড়ি তালাবন্ধ অবস্থায়। এদিকে তো আমাদের এখানে রিপোর্টটা ভালোই আছে ছেলেটার, বাইরে কি করছে কে বলতে পারবে। সেটা পড়াশোনার জন্য ওর বাবা পাঠিয়েছে, তারপরে কি ঘটনা হলো সে তো আমরা জানি না। ভদ্র ছেলে, কথা কম বলে, কিন্তু যোগ্যতা ছেলে, লেখাপড়ার দিক দিয়ে ভালো, ফ্যামিলিটাও খুব ভালো। ওয়াসেফের পরিবার এখন কোথায় প্রতিবেশীরা তা জানেন না। দোকানদারি দেখে তো বুঝতেই পারছেন কিরকম অবস্থা, কিরকম বাড়িঘর। ব্যাপার হচ্ছে হয়তো বাপের জমি জায়গা বিক্রি করে ছেলেটাকে মানুষ করার জন্য, ডাক্তারি লাইন পড়াবার জন্য, একটা তৈরি করার জন্য ছেলেটাকে মানুষ করছে। সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই ছেলের বিরুদ্ধেই এখন ভয়ঙ্কর অভিযোগ। ডাক্তারি পড়ার পরিবর্তে ঠাঁই পুলিশের লকআপে। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ঘটনা সামনে আসার পর বেশ কয়েকদিন মনে হচ্ছিল যে ছেলেটি এবং মেয়েটি দুজনেই একসঙ্গে দুষ্কৃতী হামলার শিকার হয়েছে। মেয়েটির একাধিক বয়ান, তার মধ্যে হাসপাতালে দেয়া প্রথম বয়ানও আছে, একেবারে সেই দিকে স্পষ্ট করে ইঙ্গিত করছিল। কিন্তু পরবর্তীকালে মেয়েটি বয়ান পাল্টালো, পুলিশি তদন্তের অভিমুখও স্বাভাবিকভাবেই পাল্টে গেল। বন্ধু ছেলেটিও একই রকমভাবে অভিযুক্ত হলো এবং গ্রেফতার হলো গতকাল। পুলিশ এখন বলছে যে এই 6 জনের মধ্যে 5 জন নয়, কিন্তু 6 জন, অর্থাৎ এই সহপাঠী ছেলেটিকে ধরে 6 জনের মধ্যে 1 জন এই ধর্ষণকাণ্ড ঘটিয়েছে। আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জয়ন্ত, এই ইফস অ্যান্ড বাটসগুলো যদি সমাধান না করা যায় ট্রায়াল কোর্টে, কতটা কঠিন হতে চলেছে এই মামলা? দেখো, আমি তোমাকে এই বলে শুরু করব যে ন্যারেটিভ কিন্তু তৈরি হয়েই ছিল।
4 দিন 5 দিন আগে আমি যখন তোমার চ্যানেলে এসে বসি তখন থেকেই কিন্তু এক দল বলতে শুরু করেছিলেন যে সহপাঠী তারও একটা ভূমিকা রয়েছে, এবং সেদিনও আমি বলেছিলাম যে তাহলে কি দাঁড়াচ্ছে এই যে ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছে, গ্যাং রেপের শিকার বলতে বলতে সারা বাংলা যেন এই মুহূর্তে হাঁপিয়ে উঠেছে। কাজেই গ্যাং রেপটাকে যদি খুব কায়দা করে পুলিশি তদন্তের নাম করে রেপ বা একজনের দ্বারা রেপড হয়েছে এই বলে একটা ভার্সনকে ভাসিয়ে দেওয়া যায়, তাহলে কি বাংলার সাধারণ মানুষের কাছে মুখটা খানিকটা হলেও রক্ষা হয়? যদিও আমি মনে করি মুখ রক্ষার আর কিছু নেই, যাবতীয় সর্বনাশ হয়ে গিয়েছে। কারণ একেবারে তুমি পার্কস্ট্রিট থেকে দেখো, পার্কস্ট্রিটে অভিযোগ উঠেছিল মূল অভিযুক্তকে যিনি আশ্রয় দিয়েছিলেন বা পালাতে সাহায্য করেছিলেন তিনি পরে পার্লামেন্টেরও মেম্বার হয়েছিলেন। কামদুনির ক্ষেত্রে 14 বার পাবলিক প্রসিকিউটর বদল হয়েছিল এবং অভিযোগ উঠেছিল যে প্রশাসন মূল অভিযুক্তদের বাঁচাতে তৎপর হয়েছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে প্রশাসন যেন কখনো রাজনৈতিক ধর্ম খুঁজতে ব্যস্ত হয়েছে, আর এক ধরনের মানুষ যারা ন্যারেটিভ তৈরি করছেন বিভিন্ন জায়গায় বসে, সব জেনে সব বুঝে নিজেদের আত্মাকে বিসর্জন দিয়ে যারা একটা তৈরি করা বয়ানকে রোবটের মতো বলতে শুরু করছেন, তারাই তো তৈরি করছেন ন্যারেটিভ, তারাই তো বুদ্ধিজীবী এই মুহূর্তে। যাক, দেখো আনন্দপুরের ঘটনা আজকে যেন ওই দুর্গাপুরের ঘটনাতে যে কফিনটা তৈরি হয়েছিল তাতে একটা পেরেক পুঁতে দিল। অর্থাৎ এখানেও তো সহপাঠীর মাধ্যমে কোথায় যাবে মেয়েরা? অর্থাৎ যে অভিযোগ প্রথমে উঠেছিল সেটাকে কেন আমি অস্বীকার করব যে মেয়েটি গ্যাংরেপের শিকার? কেন আমি বলছি পুলিশি তদন্তে খুব একটা ভরসা করা যায়? আজকে পুলিশি তদন্ত ঘুরপথে পরিচালিত হচ্ছে না তো, কারণ মনে রাখতে হবে বিরোধীরা যারা যখন দেখা করতে গিয়েছিল দুর্গাপুরে মেয়েটির সঙ্গে বা তার পরিবারের সঙ্গে, তাদের দেখা করতে দেওয়া হয়নি। অর্থাৎ কোথাও কি গল্প তৈরি করা হচ্ছিল? আমি যদি আজকে বলি যে সহপাঠীকে বলির পাঁঠা করা হবে, এই ইঙ্গিত তো আগেই মিলেছিল। আমি যদি বলি মেয়েটিকে দেখা করতে দেওয়া হচ্ছিল না কারোর সঙ্গে, গল্প তৈরি করার জন্য, পুলিশকে বিশ্বাস করা যায় যারা অপরাধীদের ওয়্যারিং অ্যাপারেল সিজ করতে 5 দিন সময় নেয়? পুলিশকে বিশ্বাস করা যায় যারা সহপাঠীকে বারবার ডেকে তদন্তে অসহযোগিতার নামে গ্রেপ্তার করে, যারা 5 দিন প্লেস অফ অকারেন্স অসুরক্ষিত রাখে? সেই পুলিশকে বিশ্বাস করে আজকে শুধু সহপাঠী রেপ করেছে। আমি আবার বলবো, যদি সহপাঠী ওই ঝোপঝাড়ে গিয়ে মেয়েটির সঙ্গে ফিজিক্যাল রিলেশন তৈরি করেও থাকে, যেহেতু মেয়েটি প্রথমে তার বিরুদ্ধে অভিযোগ দেয়নি, সেটাকে রেপ বলা যায় কিনা আইনের মাধ্যমে প্রশ্ন উঠবে। কিন্তু আজকে যে গল্প তৈরি করা হচ্ছে এটা একটা ফাঁদা গল্প নয় তো? প্রশাসন তো এর আগেও বারবার, আমি বলবো রাজনৈতিক ধর্ম দেখে কখনো কখনো অভিযুক্তদের আড়াল করতে, কখনো কখনো না সমস্ত সময় অভিযুক্তদের আড়াল করতে ব্যস্ত হয়েছে, তৎপর হয়েছে। আর একটু আগে আমি যাদের কথা বললাম ন্যারেটিভ তৈরি করেন, তাদের মুখে রোবটের মতো কথা বসিয়ে দিয়ে এক কথা বলতে বলতে সাধারণ মানুষের মনে গেঁথে দেওয়া হবে এটা গ্যাংরেপ নয়, এটা গ্যাংরেপ নয়, এটা সহপাঠীর মাধ্যমে, এ তো আনন্দপুরেও হয়েছে, এ তো দিল্লিতেও হয়েছে। অর্থাৎ প্রশ্ন উঠবে তদন্তের দিকে, তদন্ত তার সঠিক হচ্ছে তো? যে পুলিশকে বিশ্বাস করে আজকে আমরা এই আলোচনার আয়োজন করেছি সেই পুলিশ সঠিক কথা বলছে তো, নাকি ওই ন্যারেটিভ যে কথা 4 দিন আগে আমি বলেছিলাম যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে? কোথায় যাব আমরা? কাদের বিশ্বাস করব? পুলিশকে কি বিশ্বাস করব? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম। দেখুন, জয়ন্ত পেশায় আইনজীবী, খুব স্বাভাবিকভাবেই যে কোনো থিওরিকেও তো প্রশ্ন করবেই, অত্যন্ত স্বাভাবিকভাবে। আমি বলছি ন্যারেটিভ তৈরি করা হয় না এ কথা জোর দিয়ে কে বলবে? তার কারণ একাধিক মামলায় বিভিন্ন ক্ষেত্রে ন্যারেটিভ তৈরি হতে আমরা দেখেছি। কিন্তু জয়ন্তর যাবতীয় বক্তব্যের শেষে আমার একটাই প্রশ্ন থাকবে যে এই যে ন্যারেটিভ তৈরি করার যে গোষ্ঠীটা, গল্প ফাঁদার যে গোষ্ঠীটা কোট আনকোট জয়ন্ত, তার মধ্যে কি মেয়েটির বাবাও পড়েন? তার কারণ গতকালের এই গ্রেফতারের পর আপনাদের দেখিয়েছিলাম যে প্রথম দিন থেকে এই মেয়েটির বাবার বয়ান কিন্তু এই গ্রেফতারির সঙ্গে মিলে যাচ্ছে। এবং আজকে মেয়েটির বাবা বলছে, আমি তো প্রথম দিন থেকে বলেছিলাম। আজকে এবিপি আনন্দকে দেয়া সাক্ষাৎকারে মেয়েটির বাবা কি বলেছেন দেখাবো, তারপর তিনি প্রথম দিন থেকে কি বলে এসেছেন তাও দেখাবো। প্রথমে আজ কি বলছেন। আমি তো প্রথম থেকে বলেছি, সব সময় বলেছি ওই ছেলেটা ক্রাইম করেছে। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে 4 দিন পর নির্যাতিতার সহপাঠী MBBS এর 2য় বর্ষের ছাত্র ওয়াসিফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবারে নির্যাতিতার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়।
পুলিশ সূত্রে খবর, সেই জবানবন্দির উপর ভিত্তি করেই তার সহপাঠীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, বেশ কিছু তথ্য প্রমাণও পেয়েছে পুলিশ। গোটা ঘটনায় সহপাঠীর ভূমিকা নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন নির্যাতিতার বাবা। সূত্রের খবর, অভিযোগপত্রে নির্যাতিতার বাবা দাবি করেছিলেন ওয়াসেফ আলী তার মেয়েকে ভুল বুঝিয়ে ফাঁকা জায়গায় নিয়ে গেছিলেন। তারপর তারা জানতে পারেন ওয়াসেফ আলী ও তার বন্ধুরা মেয়েকে গণধর্ষণ করেছেন। ওই ছেলের দায়িত্ব ছিল, ঠিক আছে আমার মেয়ে ওদের সঙ্গে গেছে, ঠিক আছে, সেখানে আমার মেয়েকে অ্যাটাক হলো, তুই তো সঙ্গে সঙ্গে আসে বলতে পারতি, সিকিউরিটি গার্ড ছিল, মোবাইল ছিল, তাহলে কিছু অসুবিধা হতো না। তো এসব তো কাজ তো ওই ছেলের ভূমিকা তো সম্পূর্ণ আছে। নির্যাতিতার বাবার দাবি পরিকল্পনা মাফিক সব করা হয়েছে। সেই সহপাঠীর সম্পূর্ণ পরিকল্পনাই আছে, প্রি প্ল্যান হয়েছিল, নাহলে এটা হবে কি করে বলুন। ওটা আগে প্ল্যান হয়েছিল, প্ল্যান মতো সেটিং করে ও আমার মেয়েকে এটা সেটা বলে ওকে বাইরে নিয়ে গেলো। এইসব বদমাশির মুখ্য কার্পেটদার হচ্ছে ওই ছেলেটা, তার বন্ধুটা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই পুলিশের স্ক্যানারে ছিল সহপাঠীর ভূমিকা। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মঙ্গলবার সেই কথা জানিয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। ওর রোল ও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়ারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি। এর কয়েক ঘন্টা পরেই গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীকে। এই ঘটনায় গ্রেফতারের পর আপনার দাবিটা কি রয়েছে, কি চাইছেন? আমি চাইছি বর্তমান সেই যে 5 জন বন্ধু, 5 জন তার বন্ধু আর আমার মেয়ের যে বন্ধু, ওরা 6 জন কঠোরতে দণ্ড পাও। এই দিন মেডিকেল পরীক্ষার পর তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। কেন ছেড়ে দিয়ে চলে এলেন? সহপাঠীকে কেন ছেড়ে দিয়ে এলেন? থানা থেকে বের করা বা আদালতে তোলা, কোনো সময় বারবার জিজ্ঞাসা করা হলেও মুখ খোলেননি নির্যাতিতার ধৃত সহপাঠী। মেয়েটিকে কি জঙ্গলে নিয়ে গেছিলে ভাই তুমি? মেয়েটিকে জঙ্গলে নিয়ে গেছিলে? মেয়েটির সঙ্গে খারাপ কিছু ব্যবহার করেছো? নির্যাতিতার সহপাঠী ধৃত ওয়াসেফ আলীর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পার্থপ্রতিম ঘোষ, হিন্দল দে ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এইবার দেখাবো যে এই মেয়েটির বাবা বারবার বলছেন না, প্রথম দিন থেকে বলছি যে ছেলেটি সহপাঠী ছেলেটি যুক্ত, ঠিক কি বলেছিলেন মেয়েটির বাবা। তার বন্ধু একজনকে বাইরে নিয়ে গেছিল নাকি, এটা তো আমি ঠিক মতো শুনতে পারিনি। আর 2 জন না একজন রেপ করেছে, তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে। তো আমার কথা বলছে ওই ছেলেটা কিভাবে সিকিউরিটি গার্ড সামনে থাকতে থাকতে কিভাবে বাইরে গেল। চলে আমার মেয়েটা তো চালাক নয়, ও নিয়ে গেল, তারপরে 2 জন কি এলো দেখি একজন রেপ করেছে আর 2 জন পালিয়ে গেল, ফের ঘুরে এলো, আর মোবাইলটা ছড়ে নিল, 200 টাকাও ছড়ে নিল। ওর কি মেয়ে বলছে যদি তুই আর কিছু যদি বলবি তোকে মেরে দিব, 3000 টাকা আমাকে দিব, এইভাবে কে বলেছে এটা? ছেলেটা সেই ছেলেটা। দেখুন, সাধারণ বুদ্ধিতে যা বোঝা যাচ্ছে তা হচ্ছে এই ধরনের মামলার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েটির বয়ান এবং সায়েন্টিফিক এভিডেন্স। সায়েন্টিফিক এভিডেন্স বলতে এই ভিকটিম এবং ওই 6 জন অভিযুক্তর মেডিকো লিগাল টেস্ট, ঘটনাস্থলের এবং ওই দিনের জামা কাপড় থেকে নমুনা সংগ্রহ, দেহরস সংগ্রহ, তার থেকে ডিএনএ রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, এই পুরো মামলাটা দাঁড়িয়ে আছে এই সায়েন্টিফিক এভিডেন্স কালেকশন এবং তার সঠিক অ্যানালিসিসের ওপর। এখন যেখানে 36 ঘন্টা পরে প্লেস অফ অকারেন্স ঘেরা হয়েছে বলে অভিযোগ, সেখানে তো এই প্রশ্ন উঠবে যে এই নমুনা সংগ্রহের কাজগুলো ঠিকমতো হয়েছে তো। আমার পরবর্তী বক্তা প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিলদার কি মনে হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ডক্টর মিত্র এর আগে ভালোভাবেই বললেন, যা বলেছেন এলাবোরেট বলে দিয়েছেন। যে বন্ধুর কথাটা প্রথমে যেটা উঠেছিল, আমরা পড়েছিলাম বন্ধু বলতে কাকে বোঝায়। বন্ধু হচ্ছে উৎসবে ব্যাসনে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব। কিন্তু আমার এই 73 বছর বয়স, প্রথম 10-12 বছর বাদ দিলে আমার যা অভিজ্ঞতা হয়েছে, চাণক্যের কথাটা মিলে যাচ্ছে। মহামতি চাণক্যের কথা, বন্ধু বিশ্বাস করবেন সবাইকে, কিন্তু কাউকে মানে একেবারে মনপ্রাণ দিয়ে মানে অন্ধের মতো বিশ্বাস করবেন না, তাহলেই ঠকবেন। এবং আমি এটা প্রত্যক্ষভাবে পেয়েছি, একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা। যদি কারোর অসুবিধা থাকলে আমি কিন্তু এই কথাটা থেকে কখনোই সরবো না। আপনি অরূপের দিকে তাকিয়ে বলছেন, কিন্তু এমনি রাজনীতির লোকেরা কাউকেই বিশ্বাস করে না, বন্ধু আর না বন্ধু। না, রাজনীতি তো বন্ধু বলে আর শত্রু বলে কেউ নেই।
আজকের বন্ধু কালকের শত্রু, এখানে অনেকে মক ফাইট করে, পথে তলে গিয়ে দেখা যায় একসঙ্গে তাদের হাত মেলায়। আর এখন যে প্রসঙ্গটায় আসছি, এই প্রসঙ্গে যে প্রশ্নগুলো তুলেছেন ডক্টর মিত্র ভালো, এখানে মেয়েটি অ্যাডাল্ট মেয়ে, দুজন মেডিকেল স্টুডেন্ট, একজনের সঙ্গে চলে গেল, তখন কিন্তু 7:58 যেটা গেছে নিজেদের বন্ধুর মধ্যেই গেছে। তারপরে যে ঘটনাটা ঘটেছে, তারপরে যদি সত্যি এটা জবরদস্তি হয়ে থাকে, সেটা মেডিকেল লিগ্যাল এভিডেন্সে যে পিওটা প্লেস অফ অকারেন্সের সার্কামস্ট্যান্স সেগুলো দেখতে হবে, এবং মেডিকেল লিগ্যাল এভিডেন্স এবং সায়েন্টিফিক এভিডেন্স এগুলো সব ভালো করে দেখতে হবে। শুধু মেডিকেল এভিডেন্স নয়, তাকে প্রফেসর ফরেন্সিক অ্যান্ড স্টেট মেডিসিন দিয়েও তাকে মেয়েটিকে এক্সামিন করাতে হবে, ছেলেটিকেও করাতে হবে। যদি অ্যাগেনস্ট আর উইল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ডিফেন্সিভ উন্ড থাকতে বাধ্য, ছেলেটির গায়েও থাকবে, মেয়েটির কাছে থাকবে। এবং আর একটা ব্যাপার, মেডিকেল গেলে একটা জিনিস বোঝা যাবে, এখন দেখা যাচ্ছে যে ন্যারেটিভটা যে কথা বললেন, যে আপনাদের প্রাণের অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ বাবু যেটা বললেন যে ন্যারেটিভ, এটা তো হচ্ছে, এই ন্যারেটিভের প্রশ্নটা উঠছে কেন? আমরা হাঁসখালিতে যে স্টেটমেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেখেছিলাম, মেয়েটির সঙ্গে লাভ অ্যাফেয়ার ছিল কিনা, প্রেম ছিল কিনা, প্রেগনেন্ট ছিল কিনা, এইসব প্রশ্ন, ঠিক সেই প্রশ্ন এখন এখান থেকে ওঠানো হচ্ছে যে ছিল কিনা। আরে প্রেম ছিল কিনা, তারা হ্যাবিচুয়াল ছিল কিনা, সে তো মেডিকেল রিপোর্টেই পাওয়া যাবে, তার জন্য কোনো অসুবিধা নেই। কেন কতগুলো ব্যাপার আছে, সেগুলো সাধারণভাবে যারা একটু মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়েছেন তারাই জানবেন। সাধারণভাবে পুলিশের তো জানাই উচিত, কেন মেডিকেল জুরিসপ্রুডেন্স সামান্য হলেও পড়তে হয়। অনিল, একটা কথা বলুন, এই ছেলেটি যখন তার বন্ধু আক্রান্ত হচ্ছে বা এই রকম বিপদে পড়েছে, সে ফিরে আসছে, সে কিন্তু পুলিশের খবর দিচ্ছে না, থানায় যাচ্ছে না, ওই দরজার কাছে ফিরে আসছে, এবং যারা দরজার সিকিউরিটি গার্ড তাদেরও কিছু বলছে না, সে আবার ফিরে যাচ্ছে। এর কারণ কি হতে পারে? প্রথম কথা, আমার একজন বান্ধবী আছে বা আমার সহকর্মী রয়েছেন বা আমার নিজের যাচ্ছি তা কারোর সঙ্গে, যদি কেউ তার উপর কোনো অ্যাসল্ট করে বা আমি তো স্বাভাবিকভাবে দৌড়ে এসে হেল্প চাইবো, আমি তো নিজে ডিফেন্স করবো, তাতে আমার ইনজুরি হবে, সেক্ষেত্রে আমি তো মানে টুথ অ্যান্ড নেল লড়ে যাবো সেটাকে বাঁচাবার জন্য। আমি যদি 5 জনের সঙ্গে না পারি, আমি ফিরে এসে সাহায্য চাইবো, আমি কলেজের সিকিউরিটিকে বলবো, বন্ধু বান্ধবদের বলবো, ফোন তো এখন রয়েছে, সঙ্গে সঙ্গে ফোন করে 5 জনে এখানে এই বিপদ হয়ে যায়, চলে আয়। সেটা না করে এই যে জিনিসগুলো চলে এলেন, তারপরে চলে এসে তারপরে আবার গেল, এগুলো নর্মাল মুভমেন্ট, অথচ মেয়েটি ওখানে আটকে রয়েছে, এটা তো একটু আনইজি লাগছে। তবে পুলিশের যে কথা বললেন জয়ন্তবাবু, বিশ্বাস, অ্যাকচুয়ালি পুলিশের ওপর বিশ্বাসটা নষ্ট হয় কেন জানেন তো? আরজিকরের যে ঘটনা, যে সিবিআই করুক, পুলিশ করুক, যাই করুক, এভিডেন্স যে ট্যাম্পার্ড হয়েছে, আমরা ভেঙে দেওয়া হয়েছে, আমরা মানে মহামান্য শীর্ষ আদালতে দেখেছি, চিফ জাস্টিসের ঘরে আমাদের লার্নেড সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল বলছেন অন বিহাফ অফ দি ডিফেন্স, বলছেন কি আমরা সমস্ত ভিডিও রেকর্ডিং দিয়েছি, সঙ্গে সঙ্গে লার্নেড সলিসিটর জেনারেল অবজেকশন দিলে বললেন না, আমরা 6টা টুকরো পেয়েছি স্প্লিট করা, সব বললো না ওটা টেকনিক্যাল গ্লিচ, আমি লক্ষ্য করেছিলাম। তারপরের দিন বলছেন যে আমি সব দিয়ে দিয়েছি। কোথায় বলছেন? বলছেন দেশের মহামান্য শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে, মানে প্রধান বিচারপতির ঘরে। এরপরে কাকে বিশ্বাস রাখবেন? ঠিক এই জন্য এই ন্যারেটিভগুলো আসছে, এইসব ঘটনা ঘটেছে। একটা জায়গায় চিন্তা করুন, হাসখালিতে একটা মেয়ের উপর অত্যাচার হলো, তাকে ইনভাইট করালো, তারপর অত্যাচার হলো, সে অসুস্থ হয়ে পড়লো, তার চিকিৎসা পর্যন্ত হলো না। একটা সভ্য দেশে জিনিসটা ভাবা যায়? বিনা চিকিৎসায় মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হলো, এরপরে তাদের বাড়ির লোকের সাহস হবে সাক্ষী দিতে যেতে কোর্টের প্রসিডিংসে? আর মেয়েটির এখন এগুলো দেখতে হবে, ডিফেন্স উন্ড কতটা আছে, ডিফেন্স উন্ডের উপর বোঝা যাবে কনসেনচুয়াল সেক্স হয়েছে নাকি ফোর্সিবল হয়েছে, সেটা পরিষ্কার বোঝা হয়ে যাবে। এখন কথা হচ্ছে পুলিশ যদি এটা সত্যিকারেই করা উচিত, কারণ নিজেদের ঘরে ছেলে মেয়ে আছে, মাথায় রেখে কারোর উপর এই নবান্নের ওই অনুপ্রেরণার প্রসিডিওরে তদন্ত না করে একদম পুলিশি কায়দায় তদন্তটা করুক, এটাই আমরা চাইবো, সত্যিটা বেরিয়ে আসুক নিঃসন্দেহে। তবে তদন্ত, হ্যাঁ আমি একটুখানি বলবো দর্শককে মিসলিড না করতে, কারণ কপিল সিব্বাল সেই শুনানিতে সুপ্রিম কোর্টকে পরিষ্কার বলেছিলেন ইট ওয়াজ স্টোরড ইন পার্টস বাট গিভেন ইন ফুল। সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে আমি চাইলে আপনাদের সামনে সেটা শুনিয়ে দিতে পারি অডিও ক্লিপ, তাই দর্শককে মিসলিড করবেন না। এর সঙ্গে এটাও যোগ করতে হবে
যে বারবার যখন বলা হয়েছিল যে একেবারে আনকাট আনএডিটেড ভার্সন কিনা, তখন কপিল সিব্বালই মেনে নিয়েছিলেন যে না, মধ্যখানে টেকনিক্যাল গ্লিচ ছিল। এটা সবাই আমরা শুনেছি। আমার মনে হয় দর্শকরাও লাইভ দেখেছেন, তারা জানেন কে কি বলেছিলেন। কিন্তু আমি আরজি করে ফেরার আগে তদন্ত নিঃসন্দেহে এখন যেখানে আছে কি করে প্রশ্নের ঊর্ধ্বে উঠবে, প্রশ্ন থাকবে, কিন্তু পাশাপাশি নির্যাতিতার বয়ান যেটা হাসপাতালে পুলিশকে দেয়া এবং পুলিশি তদন্তে পাওয়া তথ্য, কোথাও একটা বয়ানটার ফারাক তো হলো। এবং সেই তথ্য আজকে পুলিশ যেখানে মেয়েটির কাছ থেকে দ্বিতীয় দফায় যা সংগ্রহ করেছে, যার ভিত্তিতেই গ্রেফতার, তার মধ্যে কিন্তু তথ্যের খাতিরে বলতেই হবে দুটো আলাদা, দুটোর মধ্যে বড় পরিবর্তন এসছে। কিভাবে, কোথায় পরিবর্তন, এইবার দেখাবো। গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ, 6 জন গ্রেফতার, কিন্তু প্রশ্নের সংখ্যা আরও বেশি। এখনো অনেক ধোঁয়াশা, এখনো অন্ধকার। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি, সেই দুই তথ্যের মধ্যে ফারাক রয়েছে। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালে দেওয়া বয়ানে উল্লেখ ছিল নির্যাতিতা ও তার বন্ধু গল্প করতে করতে ঘুরছিলেন, তখন তারা দেখেন 3 জন তাদের দিকে আসছে, এরপরই তারা জঙ্গলের দিকে দৌড়ন। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালের দেওয়া বয়ানে নির্যাতিতা বলেছিলেন ওই 3 জন তাকে ধরে ফেলে, এরপরই তার ফোন নিয়ে নেওয়া হয় এবং বলা হয় বন্ধুকে ডাকতে। বন্ধু না আসায় অভিযুক্ত 3 জন ছাত্রীকে টেনে নিয়ে যায়। এরপর ওই 3 জনের মধ্যে একজন তাকে ধর্ষণ করে। এরপর বাইরে থেকে 2 জন এলে ওই 3 জন পালায়। এরপর একজন যায় ওই 3 জনকে আনতে, তারপর ওই 3 জনও আসে। মোট 5 জন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ডাক্তারি ছাত্রীকে ফোন দিয়ে বলে বন্ধুকে ডাকতে, কিন্তু বন্ধু না আসায় ছাত্রীকে আটকে রাখা হয়। ছাত্রী নিজের কাছে থাকা 200 টাকা দিয়ে দেন। এরপর ফের বন্ধুকে ফোন করে ডাকেন ওই ছাত্রী। ছাত্রীর ফোনটি রেখে দিয়ে বলা হয় পরের দিন 3000 টাকা দিয়ে ফোন নিয়ে যেতে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায় ওয়াসেফ আলী অর্থাৎ তার বন্ধুই তাকে যৌন হেনস্থা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও শোনেননি। এরপরই কয়েকজন সেখানে উপস্থিত হয়, যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে। উনি যেটা বলেছেন, অ্যাজ পার কমপ্লেন্ট, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে, উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বাবা আবার যে অভিযোগ দায়ের করেন সেখানে উল্লেখ করা হয়, পরে আমি জানতে পেরেছি আমার মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করেছে ওয়াসেফ আলী ও তার বন্ধুরা। নির্যাতিতার করা অভিযোগের ভিত্তিতে যে এফআইআর রুজু হয়, তাতে তার সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার কোনো অভিযোগ ছিল না। পুলিশ সূত্রে খবর, পরবর্তীকালে পুলিশ নির্যাতিতার কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারে। এরপর নির্যাতিতার বাবা ওয়াসেফ আলীর বিরুদ্ধে নির্দিষ্টভাবে নাম করে অভিযোগ দায়ের করে। সঠিক তথ্য কি, ঠিক কি হয়েছিল সেদিন, কারা দোষী, এই প্রশ্নগুলোরই এখন উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, আমি এর আগেও বলেছি যে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের ক্ষেত্রে আমি অন্তত মুক্ত কণ্ঠে দুর্গাপুর পুলিশের প্রশংসা করেছি। তার কারণ 5 জন অভিযুক্ত ছিল, 5 জনই প্রথম দফায় 24 ঘন্টার মধ্যে 3 জন, তারপরে আরও 2 জন গ্রেফতার হয়েছে। পাশাপাশি কিন্তু ওই 8 ঘন্টা ধরে বাবা যেটা বলছেন থানায় থানায় ঘোরানোর অভিযোগ, বা 36 ঘন্টা পর ঘটনাস্থল ঘেরার যে মারাত্মক অভিযোগ, সমানভাবে বলেছি আমরা। বিশেষ করে সেই অভিযোগ যখন মেয়েটির বাবা নিজে করছেন। গতকাল মেয়েটির সহপাঠী, এই যার কথা হচ্ছে এত, ওয়াসেফ আলী, তার গ্রেফতারের পর আজ মেয়েটির বাবা আবার বলছেন যে তার কিন্তু এখনও সিবিআই তদন্ত চাই। মানে রাজ্য পুলিশের ওপর অনাস্থাটা কিন্তু কাটছে না। আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী। অরূপ, আমি জানি না আরজিকর কাণ্ডের প্রভাবে কিনা, কিন্তু বাবা এখনও, আজকেও পুলিশ গ্রেফতার, এবং বাবা যা বলেছিলেন, যাকে অভিযুক্ত বলেছিলেন, পুলিশ আলটিমেটলি তাকে গ্রেফতার করেছে, কিন্তু এখনও সেই বাবা ভরসা করছেন কিন্তু সিবিআইকে। সুমন, যেই বাবার সন্তানের সাথে এই ধরনের একটা খারাপ ঘটনা ঘটে, সেই বাবার খুব স্বাভাবিকভাবেই মানসিক বিধ্বস্ত অবস্থা থেকে তিনি চাইবেন যে যত রকমের তদন্ত সম্ভব সেটা হোক, তাতে কারুর কোনো দ্বিমত থাকার কথাও না, এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কিন্তু আমি আস্তে আস্তে, প্রথমত আমি ন্যারেটিভগুলো যদি বিগত 5 দিন ধরে, সুমন, তার মধ্যে 3 দিন তোমারই ঘন্টাখানেক সঙ্গে সুমন হয়েছে। প্রথমত গ্যাং রেপ, একজন মানুষও যদি এই কাজ করে থাকেন সেটাও সমানভাবে নিন্দনীয়, যদি গণধর্ষণ নাও হয়ে থাকে। প্রথম নীতি, সেই ন্যারেটিভটাকে সামনে প্রথমে আমাদের সামনে প্রেজেন্ট করা হলো হিন্দু মুসলমান। তুমি নিজেও বলেছো, আমিও আগের দিন তোমার সাথেই বলেছি, বেছে বেছে যাদের নামে অভিযোগ, একটি নির্দিষ্ট সম্প্রদায় বাদ দিয়ে আরেকটি সম্প্রদায়ের নাম এবং অফিসিয়াল বিজেপির পার্টির অ্যাকাউন্ট থেকে টুইট করা হলো।
রাজনীতির ডিভিডেন্ড কুড়োনোর জন্য কোথায় কোথায় নামলেন আমরা তো দেখলাম। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আমাদের রাজ্যপাল পর্যন্ত নেবে যা যা গরম গরম বিবৃতি দিলেন, সব ঠিক আছে। আজকে নির্যাতিতার বাবা যে স্টেটমেন্ট দিয়েছেন তোমরা দেখাবে কিছুক্ষণ পরে, কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি যে নির্যাতিতার বাবা তিনি মুখ্যমন্ত্রীর উপর উদ্দেশ্যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম, যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, কোট আনকোট এটা বলেছেন। তো আপনাদের আনন্দবাজারে ইতিমধ্যে প্রকাশিত এটা বলেছেন, পাশাপাশি এটাও বলেছেন যে তার সোনার বাংলা তার সোনারই থাক, আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে যাব। একদম তাই, এবার এক নিঃশ্বাসে দুটো কথাই বলেছে। এবার আমি যে উড়িষ্যায় যাব, সেই উড়িষ্যায় সপ্তাহে 10টি করে ধর্ষণের রেকর্ড নথিভুক্ত হচ্ছে। আমি যে উড়িষ্যায় যাব, সেই উড়িষ্যার জলেশ্বরে যেখানে মেয়েটির বাড়ি, তার পাশে বালেশ্বরের কলেজে আমরা কদিন আগেই দেখেছি বিভাগীয় প্রধান যৌন নিগ্রহ করছেন, ছাত্রীর অভিযোগ প্রশাসন নিচ্ছে না, ছাত্রীকে গায়ে আগুন দিয়ে কলেজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হচ্ছে। সেই উড়িষ্যা যেখানে আমরা বাঙালি কথায় কথায় দীপুদা বলি, দীঘাপুরী দার্জিলিং এর পুরী, সেই পুরীর বিচে একের পর এক গণধর্ষণের ঘটনা উঠছে। নিশ্চিতভাবে আমি আবারও বলছি, ছাত্রীর বাবার মানসিক অবস্থায় তিনি বলতেই পারেন, তিনি সিবিআইও তদন্ত চাইতে পারেন, কিন্তু এই আপনার স্টুডিওতে 34 বছরের অতৃপ্ত হাহাকার যেন শুনতে পাচ্ছি। আমি প্রথমে জয়ন্তদা বলছিলেন যে পুলিশকে কি বিশ্বাস করা যায়, তো করেননি তো। সিবিআইকে তো চেয়েছিলেন, সিবিআই তো এসেছিল, সিবিআই এসে সিবিআই যে তদন্ত করে রিপোর্ট দিয়েছে, জানা গেল কলকাতা পুলিশ এসওপি অনুযায়ী আরজিকর কাণ্ডে যা, যেমন এখানে বারবার এখনো বলা হচ্ছে সেমিনার হল ভাঙার তত্ত্ব, কারা চেয়েছিল সেমিনার হল ভেঙে ওখানে টয়লেট ব্লক তৈরি করতে? জুনিয়র ডাক্তাররা, চিঠি দিয়ে অফিসিয়ালি প্রত্যেকের নামে সই করা আছে। যারা বলেছিল পোস্টমর্টেম অসঙ্গতি রয়েছে, হ্যাঁ না আমি বলছি তাতে প্লেস অফ অকারেন্স নষ্ট করার দায় জুনিয়র ডাক্তার তুমি বলতেই পারো। যারা বলেছিল প্রথম দিন থেকে পোস্টমর্টেমে অসঙ্গতি রয়েছে, ওই জুনিয়র ডাক্তাররা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইনকোয়েস্ট হয়েছিল, উই আর স্যাটিসফাইড উইথ দ্য পোস্টমর্টেম প্রসেস, সই করেছিল কারা? প্রতিটা স্তরে। আমি সোমা বলছি বিভিন্ন ভার্সন, হ্যাঁ খুব খারাপ, আমি তোমায় বাড়তি সময় দেবো, চিন্তা করো না। কিন্তু আমি বলছি তখনও প্লেস অফ অকারেন্স রক্ষার দায় এক কলকাতা পুলিশের, দুই হচ্ছে যে তুমি বলছো পুলিশের ওপর ভরসা রাখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় তার 30 বছরের বিরোধী নেত্রী হিসেবে রাজনৈতিক জীবনে কোন ঘটনায় পুলিশের ওপর ভরসা রেখেছেন, এবং আমি বলছি না রেখে সঠিক কাজ করেছেন। কারণ বিরোধী দলের দায়িত্ব হচ্ছে যে চ্যালেঞ্জ করে সত্যি এবং মিথ্যেটাকে একেবারে মানুষের সামনে এনে দেয়া। সবাই যদি পুলিশের দুহাত তুলে ভরসা রাখে তাহলে তো মানে বিরোধী দল এবং গণতন্ত্রের স্পিরিটটাই নষ্ট হয়ে যাবে। এবার পুলিশে কেন ভরসা রাখা যায় তার কারণ কলকাতা পুলিশকে যারা শিরদাঁড়া উপহার দিয়েছিলেন, সিবিআই প্রমাণ করলো আফটার দ্য ইনভেস্টিগেশন, শিয়ালদা কোর্টে দীর্ঘদিনের শুনানির পরে প্রমাণ হলো যে কলকাতা পুলিশ যে কাজ করেছিল এসওপি মেনে একদম সঠিক পথে তদন্ত করেছিল, তাই পুলিশের অভিযোগ উঠেছে 4 দিনে। দ্বিতীয় কথা, এইখানে একদম ঠিক না, জয়ন্তবাবু বলার সময় এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন? জায়গা আছে, আলাদা দেখাতে হবে, ইত্যাদি বলার জায়গা আছে তো, সাজা হয়নি। কামদুনিতে যেটা হয়েছিল 5 বছর সাজা কেটেছে এবং যাদের ফাঁসির সাজা হয়েছিল তাদের ফাঁসিটা মকুব হয়েছিল। ইন্টারেস্টিংলি একদম বেকসুর না 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 বেকসুর, তুমি তো তথ্যটা বলতে হবে, বেকসুর ছাড়া পেয়ে গেছিল সেটাও বলো। সুমন আমাকে তো বলতে দিতে হবে, আপনি যদি বাকি কারোর সময় ইন্টারাপ্ট না করেন, শুধু তৃণমূলের একজন প্রতিনিধি তার এক সেকেন্ড, তুমি 3 মিনিটের সময় অতিক্রান্ত হয়ে গেছে অরূপ, কিন্তু আমি বলছি যে তথ্যটা তো পুরোটা বলতে হবে, তুমি বলো না। হ্যাঁ তথ্যটা পুরো বলো, হাফ বলছো কেন? হাফ বলছি কোথায়, আমাকে বলার সুযোগই দিচ্ছেন না, তার মধ্যে আপনি ঢুকে পড়ছেন। আমাকে কাইন্ডলি কনক্লুড করতে দিন। আমি আজকাল তৃণমূল বললে কিছু বলা যাবে না। না একদম তা বলিনি, কিন্তু আপনি বাকিদের সময় বলেননি সেটা বলছেন। তোমার 3 মিনিট অতিক্রান্ত বলে বলেছি, আবার ইন্টারাপ্ট করব। বলবো না, বলুন। যদি আমার 3 মিনিটের মধ্যে দেখুন বাকিরা কতক্ষণ কথা বলেছেন। দ্বিতীয়ত আমার এখনো মনে পড়ছে এই কামদুনির যারা এই অভিযুক্ত ছিল তাদের হয়ে মামলাটা লড়লেন কে জানেন? ভিএইচপির ভাইস প্রেসিডেন্ট সাউথ বেঙ্গল, তার নাম ফিরোজ এডুলজি, তাদের হয়ে মামলা লড়লেন। এখন বলবেন আমি প্রফেশনাল মামলা লড়তেই পারি, সেই প্রশ্ন অন্য। আমি আসছি, আমি তাদের ঘটনাক্রমগুলো সামনে তুলে ধরছি। কলকাতা হাইকোর্টের অত্যন্ত প্রথিতযশা একজন আইনজীবী, তোমায় আমি জানিয়ে রাখি তিনি কোন দল করেন তার পরিচয়ের অনেক বড় হচ্ছে যে 40 বছর ধরে তিনি এই কলকাতা হাইকোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী। প্রশ্ন তুলছে না, কিন্তু ঘটনাচক্রে তিনি এমন একটি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, পার্টিকুলার একটি মতাদর্শ একটি ঘরানা, যারা এখানে কামদুনির ঘটনার নিন্দা করাই উচিত, কিন্তু তাদের ধর্ষকদের বাঁচানোর জন্য মামলা। আচ্ছা, কপিল সিব্বালকে তোমরা আইনজীবী হিসেবে ডাকো না কংগ্রেস নেতা হিসেবে ডাকো? অভিষেক মনু সিংভিকে তোমরা কংগ্রেস নেতা হিসেবে ডাকো না
আইনজীবী হিসেবে রাখো, ফিরোজ এডুলজিও তো এরকম অত্যন্ত পেশাদার স্বনামধন্য একজন আইনজীবী। কিন্তু কপিল সিব্বল যে দল করেন বা যে দল, ধরুন আজকে ইন্ডিয়া অ্যালায়েন্সে তো সকলে রয়েছে, তাহলে যদি আমি অ্যালায়েন্সের প্রেক্ষিতেও দেখি ফিরোজ এডুলজি কি ধর্ষকদের অ্যালায়েন্সের সঙ্গে রয়েছেন কোনোভাবে রাজনৈতিক ভাবে? তোমার লজিক ক্ষেত্রে খাচ্ছে না। আমি দ্বিতীয়ত লাস্ট তোমার যেটা আজকের সাবজেক্ট মূলত যে বন্ধুকে কি বিশ্বাস করে, এতক্ষণ এলে না তোমার সাবজেক্টটা আজকে অদ্ভুত। আমরা সেলিনা খাতুনকে নিয়ে আলোচনা করি না, একটা 7 মাসের অন্তঃসত্ত্বা মেয়ে তাকে গায়ের জোরে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, একদিনও আমরা আলোচনা করি না। তুমি কি পরের কাউন্সিল পুরো ভোটটা উড়িষ্যায় গিয়ে লড়বে, গুজরাটে গিয়ে লড়বে, দিল্লিতে গিয়ে লড়বে, পশ্চিমবঙ্গেই তো লড়বে, তো আসলে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করি। কিন্তু আজকে একটা জিনিস পরিষ্কার নিশ্চিতভাবে, আজকে এখানে প্রথমে যিনি ডাক্তারবাবু বলছিলেন আমি তার সাথে অনেকটাই সহমত, যে সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে একটা সময় বন্ধুরা বন্ধুর জন্য জীবন মানে বাজি রাখতেন, সেখানে দাঁড়িয়ে এই ঘটনা তো প্রশ্ন তুলবেই। কিন্তু আমার মনে হয় আজকে এই কথাটাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, যে আজ যে বন্ধু কাল শুভেন্দু না হয়ে যায়, রাজনীতি হোক বা কলেজে পড়ুয়া হোক, আজ যে বন্ধু কাল শুভেন্দু। রাজনীতি তো বাংলায় উদাহরণ দেখেছে, এখন কলেজেও এই উদাহরণ দেখতে হচ্ছে। বেশ, আমি পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু তার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে যে আরজিকর কাণ্ডে পুলিশের তদন্ত নিয়ে আমি নিশ্চিত যে ক্যামেরার সামনে যাই বলুক, অরূপের মনেও প্রচুর প্রশ্ন আছে। আমরা এখনও রাজ্যবাসী এইটা জানলাম না যে ওই ভয়ঙ্কর রাতে ঘটনা ঘটে যাওয়ার পরে কারা সেইখানে গিয়ে ভাঙচুরটা চালালো, কতজন গ্রেফতার হলো, তারা কি উদ্দেশ্যে পুলিশের সামনে আরজিকর হাসপাতালে ওই রাতে ওই বিশাল পুলিশ বাহিনীর সামনে ভাঙচুর চালালো এবং সব কিছু গুঁড়িয়ে দিল। এই প্রশ্ন তো এখনও আমাদের সামনে আসেনি। এই উত্তরগুলো পেলে নিঃসন্দেহে আমাদের ভরসা বাড়ত। যাই হোক, আমি আমার পরবর্তী প্রতিবেদনে যাব, তারপর বিজেপির প্রতিনিধির কাছে যাব। এই প্রতিবেদনটা হচ্ছে রাজনৈতিক চাপানুতরটা, যেটা এতক্ষণ ছিল না, কিন্তু এবার তো রাজনীতির কথায় ঢুকতেই হবে। এখানে দেখাবো যে বিজেপি বনাম তৃণমূলের সেই চেনা রাজনীতি দুর্গাপুর নিয়েও কিভাবে, দেখুন। আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, বেতন তো হলে একটু ভালো হবে, আমার মেয়েকে ন্যায় দিবে। मैंने बोला इस विषय में आप थोड़ा होम मिनिस्टर को लिखो सीबीआई इंक्वायरी के लिए। একদিকে চলছে তদন্ত আর অন্যদিকে রাজনীতি। দুর্গাপুরে বেসরকারি কলেজের কাছে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে। মঙ্গলবার রাজ্যে এসেছে ওড়িশার বিজেপির প্রতিনিধি দল। বুধবার রাজ্যপালের কাছে যান ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। तुमने जिन्नू को पकड़ा, ये वास्तव अपराधी है अथवा प्रकृत अपराधी को छुड़ाने के लिए तुम किसी को बलि का बकरा बनाया, इसको भी हमको जानकारी होना चाहिए। कई दिनों से जैसा क्रिमिनल टेररिस्ट को उन्होंने प्रोटेक्शन दिया है ये सरकार, इससे मुझे इस सरकार के ऊपर बिल्कुल भरोसा नहीं। সিনিয়র সিটিজেনদের মিটিং হয়েছে একটা, ধর্ম পরিবর্তনের জন্য খ্রিস্টান পরিবারকে নৃশংসভাবে ওড়িশায় যখন পুড়িয়ে মারা হয়েছিল এবং তাতে এই উগ্র হিন্দুত্ববাদীরা মর্মান্তিকভাবে একটি খ্রিস্টান পরিবারকে পুড়িয়ে মেরেছিল, এই বিষয়ে প্রতাপ সারঙ্গীর যদি জানা থাকে উনি সেইগুলো একটু সবিস্তারে বলুন, বাকি এখানে নাক গলাতে হবে না। তদন্তের গতি প্রকৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেসও। পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে, এমন কিছু বড় নয় বিষয়টা যে সেটাকে পুলিশ জানতে পারবে না বা বুঝতে পারবে না। এখন পশ্চিমবঙ্গের পুলিশ যদি মুখ্যমন্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে আরেকটা ছাত্রীর অসম্মানকে তারা স্বীকৃতি দেয়, আলাদা ব্যাপার। রাজনৈতিক এই বিতর্কের মধ্যে মূল প্রশ্ন হলো তদন্ত সঠিক পথে এগিয়ে সুবিচার কবে হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি কেয়ার কাছে যাব শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্য নিয়ে, এবং গতকাল তিনি যে কথাটা বলছেন, মারাত্মক অভিযোগ করছেন। তিনি বলছেন যে একজনকে ফাঁসিয়ে অভিযুক্ত সহপাঠীটিকে স্কেপগোট করে বাকি 4 জন জেহাদিকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার। কি বলেছেন শুভেন্দু অধিকারী, দেখাবো। ওর বয়ফ্রেন্ড তিনিও হয়তো যুক্ত, তাকে অভিযুক্ত করে বাকি জিহাদিগুলোকে, ধর্ষকগুলোকে খালাস করার জন্য যেটা করার, এত প্রোঅ্যাক্টিভ কেন পুলিশ? সেভ করার জন্য ওই জিহাদিগুলোকে, ধর্ষকদের স্পেশাল কমিউনিটি। দেখুন, আমি এখানে আসবো যেখানে মেয়েটির বাবা প্রথম দিন থেকে সহপাঠীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। সহপাঠী গ্রেফতার হওয়ার পর মেয়েটির বাবা বলছেন আমি খুশি। সেখানে বিরোধী দলনেতা কোন তথ্যের ভিত্তিতে, নিশ্চয়ই তার কাছে তথ্য থাকবে, এই মারাত্মক অভিযোগ আনছেন যে পুরোটা 4 জন জেহাদিকে বাঁচানোর চেষ্টা। গ্রেফতার হয়েছিল তো 5 জন। কেয়া, সবার আগে বলি সুমন, রাত 8টা কিন্তু বেজে গেছে। আমার রীতিমতো ভয় করছে, আমি বাড়ির বাইরে আছি। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, নিদান দিয়েছেন, রাত 8টার মধ্যে মেয়েদের ঢুকে পড়তে হবে।
আমাদের না হলে নিরাপত্তা তিনি দিতে পারবেন না। আমি জানি না 8টার পরে পশ্চিমবঙ্গ প্রশাসকহীন হয়ে যাবে কিনা, রাত 8টার পরে, কারণ তিনি নিজেও মহিলা। গল্প হচ্ছে ন্যারেটিভের, কথা হচ্ছে ন্যারেটিভের। ন্যারেটিভটা কিভাবে তৈরি হয় বা বদলায় আমি আপনাকে বলছি। শুরু থেকে চিন্তা করুন, পার্ক স্ট্রিট কি বলা হয়েছিল? সাজানো ঘটনা বলা হয়েছিল, খদ্দেরের সঙ্গে গন্ডগোল, একটা ধর্ষণকে চাপা দেওয়ার জন্য ন্যারেটিভ তৈরি হয়েছিল। পরবর্তীকালে চলে আসি, কামদুনিতে পরে আসবো, হাঁসখালি একটা ধর্ষণ, নাবালিকাকে ধর্ষণ, তার মৃত্যু এবং তার মৃতদেহকে রাতারাতি পুড়িয়ে দেওয়া। ন্যারেটিভ কি তৈরি করা হয়েছিল? তার চরিত্র নিয়ে, তার চরিত্র হনন করা হয়েছিল। বলেছিল সে কি প্রেগনেন্ট, তার কি লাভ অ্যাফেয়ার আছে, সে কি মদ্যপ। ভাবতে পারছেন? যে মেয়েটি ফিরে আসতে পারবে না, বলতে পারবে না যে আমি নির্দোষ, ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। 5 জন অভিযুক্ত, 5 জন গ্রেফতার হলো, তার ভেতরে 4 জনের নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এটা ন্যারেটিভ নয়? আসছে, অফকোর্স আমি বলছি কেন ন্যারেটিভ, বুঝিয়েই দিচ্ছি আপনাকে কেন ন্যারেটিভ। ন্যারেটিভ তৈরি করা হলো অভয়ার ক্ষেত্রে। পরবর্তীকালে আমরা দেখলাম নানান রকম ন্যারেটিভ। একদিকে তৃণমূল, একদিকে তৃণমূলের বি টিম, বামেরা, সেই জুনিয়র ডাক্তার যারা নাকি শিরদাঁড়া উপহার দিয়েছিলেন। আমরা যখন বলছি অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তারা বলছেন না, আমরা ফিশ ফ্রাই খাবো, আমরা শিরদাঁড়া গিফট করবো, যদি নতুন শিরদাঁড়া লাগিয়ে আবার পুনর্দামে তারা কাজ করতে পারেন। ন্যারেটিভ তৈরি হলো দুর্গাপুরে। সুমন, দুর্গাপুরে কেন ন্যারেটিভ বলছি? প্রথম আমরা জানতেই পারিনি কারা কারা দোষী ছিল, নামগুলো লুকিয়ে রাখা হচ্ছিল। আমি জানি না কেন আমাদের বলা হচ্ছে হিন্দু মুসলমান, আমরা বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসন তারা হিন্দু মুসলমান করছেন ন্যারেটিভের জন্য। ন্যারেটিভ, আপনি বলছেন ন্যারেটিভ। আজকে মাননীয় বিরোধী দলনেতা যেটা বলেছেন এবং নির্যাতিতার বাবা যেটা বলেছেন, একেবারে এক কথা বলেছেন। তার বাবা বলছেন, কারণ ঘটনাটা ন্যারেটিভ কিরকম হচ্ছে, এতক্ষণই খুব সহজ, মেয়েটি চলে গেল, আপনি চিন্তা করতে পারেন আপনার প্রিয়তম মানুষ বা বান্ধবী যে রয়েছে তাকে যে যদি 3 জন 4 জন ঘিরে ধরে, আপনি পালিয়ে চলে আসবেন। আপনি এসে সবার আগে যদি আপনি পালিয়েও আসেন, আপনার আগে কাজ হবে কলেজ থেকে হাত পেয়ে প্রচুর বন্ধু নিয়ে যাওয়া, অদ্ভুত ভাবে থানায় জানানো দরকার হলে উঠছে না। ন্যারেটিভটা ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু 4 জেহাদিকে গ্রেফতারের জন্য, বাঁচানোর জন্য এই সরকার চেষ্টা করছে, এইটা কোথা থেকে বলছি? তাহলে কি ব্যাপারটা হচ্ছে যে এটা কি কোনো লাভ জেহাদের ঘটনা? যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বা পুলিশ প্রশাসন, কারণ আমি কেন বলছি লাভ জেহাদের ঘটনা এবং পুলিশ প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন সাংসদ, সেই চোর সাংসদ যিনি রয়েছেন, তিনি বলেছেন যে লাভ জেহাদ আর সারিয়া, সেই সারিয়ার মতো ঘটনাকে, মানে লাভ জিহাদ হচ্ছে নর্মাল ব্যাপার, সারিয়ার অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে। ওনার কাছে লাভ জিহাদ নর্মাল হতে পারে, আমি বলছি লাভ জিহাদ নর্মাল নয়। বহু ঘটনাতে, এই কিছুদিন আগে আপনার মনে আছে যে ওই গুরুগ্রামে একটা মেয়েকে, আরতি ওয়াকার বোধহয় তার নাম, তার টুকরো টুকরো দেহ সুটকেসে পাওয়া গেছিল। এরকম বহু ঘটনা, বহু 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 ঘটনা রয়েছে। আমি বলছি ন্যারেটিভটা কোন জায়গায় বলছি, ওই ন্যারেটিভ শব্দেই আসছি, সেটা হচ্ছে এই যে কলকাতা পুলিশ এবং সিবিআইও তারপর বলল একজন শুধু ওই সঞ্জয় রায় আরজি করের ঘটনার সঙ্গে যুক্ত, সেটা কি কলকাতা পুলিশের ন্যারেটিভে সিবিআই বিশ্বাস করলো? 4 দিন ধরে লাগাতার, ওইটা আমি যখন বললাম আপনাকে, আমি অভয়ের বিষয়ে আসবো, 4 দিন ধরে লাগাতার যদি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে একজনকে শুধুমাত্র বলির পাঠা করা হয়, আমরা বলছি, আমরা এখনো বলছি সিবিআই মতো তদন্ত করছে, আমরা বিশ্বাস করি না যে ওই রকম কাণ্ড, মেয়েটিকে ওইভাবে বিকৃত হয়ে তাকে ভেঙে চুরে রীতিমতন খুন করা একজনের দ্বারা সম্ভব। ওইটাও ন্যারেটিভ তৈরি করা হয়েছে। তাই পশ্চিমবঙ্গে আমি বলছি এই ন্যারেটিভ তৈরি করা হয়, ডাউন প্লে করা হয়। গণধর্ষণ দেখাতে পারবো না, কারণ আমরা এগিয়ে বাংলা, ঠেলা সামলা অবস্থা। এরা বলছেন শুধুমাত্র উনি উড়িষ্যায় চলে যাচ্ছেন, আমি বলছি মশাই বাংলায় আসুন। শুধুমাত্র এই দুর্গাপুর নয়, নাদিয়ালের ঘটনা বলুন, পুরুলিয়া বলুন, শিলিগুড়ি বলুন, গতকাল ইন্দাসের ঘটনা বলুন, এক গৃহবধূকে তার শ্লীলতাহানি করা হয়েছে, বহু ঘটনা। এই ঘটনাগুলি যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বেশি দিন নয়, গত 5-6 দিনের ঘটনা বললাম। আমি আমাদের কাছে যাব, কিন্তু তার আগে আমি যোগ করব, সেটা হচ্ছে দেখুন আরজি কর কাণ্ডে এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে সিবিআই গ্রেফতার করেছিল কেন? তথ্য প্রমাণ লোপাটের জন্য। তারপর
শুধুমাত্র জামিনের মামলায় কি হলো আমি তা যাচ্ছি না, কিন্তু সত্যিই তো তথ্য প্রমাণ লোপাট করার পর আলটিমেটলি দেখা গেল কলকাতা পুলিশের 4 দিনের তদন্ত এবং সিবিআইয়ের এত মাসের তদন্ত হুবহু মিলে গেল। কে কার ন্যারেটিভে বিশ্বাস করেছে সেটা অবশ্য জানি না। অরূপ চক্রবর্তী একটা কে স্বীকার করে নিল, আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাই যে ন্যারেটিভ হচ্ছে এটাই, তাতে নাসিরউদ্দিনের নাম থাকবে ধর্ষক হিসেবে কিন্তু অপু বাউরির নাম বাদ যাবে। ধর্মের ভিত্তিতে ন্যারেটিভ কিভাবে তৈরি হয়। আর আমি সবচেয়ে বড় ন্যারেটিভ অসুবিধা হচ্ছে কে প্লিজ আমি বলি আমাকে বলি অসুবিধা হচ্ছে অসুবিধা হবে কারণ সংবিধান সকলের, সংবিধান হিন্দু বা মুসলমান আলাদা নয়, তাই জন্য অসুবিধা থাকবে। দ্বিতীয় কথা যে ন্যারেটিভ কে প্লিজ দুধের গায়ের ভোটটা খুব দামি আপনাদের কাছে। ন্যারেটিভটা সুমন কোথায় হয় জানো তো? ন্যারেটিভটা এখানে হয় যখন ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলা হয় যে তুমি একজনকে ধর্ষণ করেছো অন্য সম্প্রদায়ের, প্রতাপ ষড়ঙ্গীর ইন্টারভিউ দেখাচ্ছিলেন, উনি বালেশ্বর থেকে এসেছেন, এমপি আসতেই পারেন। কোন প্রতাপ ষড়ঙ্গী গণতন্ত্রের কথা বলছেন? উড়িষ্যার কেওনঝড়ের আদিবাসীদের গ্রামে কুষ্ঠরোগীদের চিকিৎসা করতেন গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন। হিন্দু ধর্মে কুষ্ঠরোগ হচ্ছে পূর্বজন্মের পাপের ফল, কুষ্ঠরোগীদের চিকিৎসা করা মানে হিন্দু ধর্ম খতরে মে হ্যায়। গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন তার 2 শিশুপুত্রকে পুড়িয়ে খুন করেছিল, সে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবে, জ্ঞানের বাণী দেবে। হিন্দু মুসলমান ন্যারেটিভ, আবার বলছি এই হিন্দু মুসলমান ন্যারেটিভ হওয়ার আগে আমি দ্রুত এমন একটা প্রতিবেদন কালকেও দেখিয়েছি আজকেও দেখিয়েছি যেটা এই ন্যারেটিভকে ভেঙে চুরমার করে দেবে, এই মেরুকরণকে। কোন সেই প্রতিবেদন? সেই প্রতিবেদন হচ্ছে একজন সংখ্যালঘু দিদির, রোজিনা শেখ, যে রোজিনা শেখ পুলিশকে বলেছিল যে আমার ভাইকে আপনাদের হাতে তুলে দেয়া আমার দায়িত্ব। আমি জানি না ভাই কি করেছে, কিন্তু ভাই অভিযুক্ত এবং সে যদি নির্দোষ হয় আপনাদের সামনে সে নির্দোষ সেটা প্রমাণ করবে, এবং সে যদি ওখানে থাকেও কিছু নাও করে তাও সে সমান অপরাধী। এই বলে সেই দিদি তার ভাইকে, আবার বলছি সংখ্যালঘু সম্প্রদায়ের, পুলিশকে ডেকে ভাই এবং ভাইয়ের বন্ধুকে এই দুর্গাপুর মামলায় তুলে দিয়েছিল। আমি কালকেও বলেছি আজকেও বলেছি এই রোজিনাকে আমাদের কুর্নিশ। দেখুন, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলীকে। রবিবার 3 জন ও সোমবার 2 জনকে গ্রেফতার করা হয়। সোমবার যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে রয়েছে সফিক শেখ। কলেজ ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত সফিক বিজরা ডাঙ্গাপাড়ার বাসিন্দা, আর তার গ্রেফতারি ঘিরেই সামনে এসেছে টানটান চিত্রনাট্য। সফিককে হন্যে হয়ে যখন খুঁজছিল পুলিশ, তখন তাকে ধরিয়ে দেন খোদ সফিকের নিজের দিদি রোজিনা। আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরেও যখন সফিকের নাগাল পাচ্ছিল না পুলিশ, তখন গণধর্ষণে অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দেয় দিদি রোজিনাই। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের কষ্ট তাকে নাড়িয়ে দেয়। তখনই তিনি ঠিক করেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। সূত্রের খবর, ভাই গণধর্ষণে অভিযুক্ত জানার পরে সফিকের শ্বশুর বাড়িতে ফোন করেন তার দিদি। বলেন সফিক ফোন করলে যেন তাকে জানানো হয়। অন্য একটি নম্বর থেকে শ্বশুর বাড়িতে ফোন করে সফিক। সঙ্গে সঙ্গে সফিকের দিদিকে সেই ফোন নম্বর দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। সেই ফোন নম্বরে ফোন করে সফিকের খোঁজ পান তার দিদি। আমি এবার অন্য নাম্বার থেকে ফোন করলাম, একটা ছেলে ধরেছিল। ও ছেলেটা বললো যে হ্যাঁ দিদি আমি তো না, তো আমার এখানে একটা দাদা ফোন করেছিল। মানে ওই দাদা কি আছে? বললো আছে। দিন তাহলে ওকে দিল, দিয়ে ও আমার সঙ্গে কথা বললো। বললো কোথায়? হ্যাঁ সফি কথা বললো। বললো কোথায় আছিস? নাম বলেনি। না বললো কেন? আমি বললাম তুই এক কাজ কর, যেখানে আছিস তুই সিলিন্ডার হো। না বললো কেন? বললো যে আমি তো কিছু করিনি, ও তো বেকার আমাকে মারবে, আমি তো কিছু করিনি। না করলে সঙ্গ তো দিয়েছো। পলাতক ভাই সফিককে অন্ডাল হাইওয়ের নিচে আসতে বলেন তার দিদি রোজিনা। তাহলে আমি পালিয়ে যাবো। না পালাতে হয় না, তুই দাঁড়া। দিয়ে বললাম কোথায় আছিস? ও আমাকে বললো কি বললো অন্ডাল হাইওয়ের নিচে। আমরা বললো কোথায় দাঁড়াবো? তো ওই অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়া, আমি যাচ্ছি। এরপর পুলিশকে ফোন করেন রোজিনা। বললাম তাহলে আপনি আসুন, সিভিল ড্রেসে আসবেন, আমি যাবো আপনার সঙ্গে। এরপর 2 পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে অন্ডাল ব্রিজের কাছে যান দিদি রোজিনা। অন্ডাল হাইওয়ের নিচে দাঁড়িয়েছিল সফিক, তাকে গাড়িতে ডেকে নেন দিদি। এরপর গাড়িতেই পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেন। আপাতত পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত সফিক শেখ। দিদি চাইছেন তদন্ত যাতে নিরপেক্ষভাবে এগোয় এবং সুবিচার হয়। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, পুরনো দিনের পুলিশ কর্তারা বলতেন পুলিশ নাকি ধর্ষণ আর খুনের মামলার তদন্তের ক্ষেত্রে সব থেকে যত্নবান হন, তার কারণ এই মামলাগুলোতে সর্বোচ্চ শাস্তি মানে ফাঁসি বা যাবজ্জীবন কারাবাসের সাজা হতে পারে। অনিলদারা এক্ষুনি বলবেন, কিন্তু এক্ষেত্রে আমি পুলিশকে দোষ কী করে দেব? এই কেসে যিনি নির্যাতিতা তার বয়ান ধরে পুলিশ ধর্ষক শনাক্ত করবে এবং গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে। এখন তার বয়ানই যদি এইভাবে পরিবর্তিত হয় তাহলে তো তদন্তকারীরা চূড়ান্ত বিভ্রান্তিতে পড়তে পারেন। সবথেকে বড় কথা, তথ্যের সামান্য এদিক ওদিক হলে প্রকৃত অপরাধী পার পেয়ে যেতে পারে এবং তার থেকেও অনেক বড় কথা যে একজন নির্দোষ কঠিনতম শাস্তি এবং সাজা পেয়ে যেতে পারে। আমার পরবর্তী বক্তা নন্দিনী ভট্টাচার্য মানবেন? সুমনদা, আজকে কথা একটা বলতে চাইবো যে আপনারা যে একটা শব্দবন্ধ রেখেছেন সহপাঠী কি সেফ, এটার কিন্তু দুটো মুখ হয়। মানে মেয়েটিও সহপাঠী, ছেলেটিও সহপাঠী। তাহলে এইরকম যে মেয়েরা সহপাঠী আছে তাদের কাছে কি ছেলে সহপাঠীরা সেফ? এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। কেমন শুধু যে মেয়ে সহপাঠীরা ছেলে সহপাঠীদের কাছে সেফ নয়, এটাও কিন্তু সবসময় নয়। কারণ আমি এতক্ষণ যারা কথা বলছিলেন প্রত্যেকে নিজেদের এক্সপিরিয়েন্স নিয়ে বলছিলেন। কেউ আইনজীবী, কেউ পুলিশ কর্তা, কেউ মনোবিদ, অনেকে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী বা রাজনীতিটা করেন মন দিয়ে। আমি কিন্তু আমার কাজের অভিজ্ঞতার কথা বলবো। আচ্ছা, আপনারা কেউ এখন অবধি যে টাইম ফ্রেম যেটা যে সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি, কেন আপনাদের কারুর এটা নিয়ে একটা মাথা ব্যথা হচ্ছে না বলুন তো? ওরা বেরোলো, ছেলেটি একা ফিরলো, আবার গেল, আবার মেয়েটির সঙ্গে ফিরলো। মানে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। কেমন সব টাইম ফ্রেম যদি আমি বাদও দিয়ে দিই, আমি যদি ধরে নিই আজকের কথা অনুযায়ী যে বলা হচ্ছে না যে ছেলেটি ধর্ষণ করেছে বা কোথাও কোথাও একটা খবর দেখলাম নাকি শ্লীলতাহানি। আচ্ছা, একটি মেয়ের ধর্ষণ বা শ্লীলতাহানির পরে সেই মেয়েটিকে ওই ছেলেটির হাতে হাত দিয়ে ওরমভাবে কলেজে ফিরতে পারে? একদম শেষ ফেরা যেটা 9:58 না কটায় জোড়া, কিন্তু আমি বলছি এটা কিন্তু ওই অংশটা অভিযোগ নয়, আমায় এটা বলতেই হবে, নয়তো ভিকটিম শেমিং এর মতো শোনাবে। তার কারণ এই মেডিকেল রিপোর্ট আমি নিজে দেখেছি এবং তাতে না আমি কিন্তু বলছি না মানে ঘটনা যে ঘটেছে মেডিকেল রিপোর্ট আমি নিজে দেখেছি, আমি বলছি না। কিন্তু আমার কথা, যদি একটা ধর্ষণ বা শ্লীলতাহানির পরে ওরকম ভাবে হাতে হাত রেখে শেষ পর্যন্ত ফেরা যায় কলেজে, তাহলে সেটা কিন্তু চিন্তার বিষয়। কেমন মানে যেই লাস্ট ছবিটা দেখাচ্ছে দুজনে ফিরছে, তাহলে কিন্তু একটা বিরাট ব্যাপার। আচ্ছা, এটা কেন আমাদের মনে হচ্ছে না এই যে ছেলেটি যখন একা ফিরলো, এমন তো নয় যারা ওনাদের দেখেছিলেন ওখানে যে আরও কয়েকটি যে ছেলে ছিল, ওনাদের তো ব্ল্যাকমেলিংও করতে পারেন, হয়তো ওনাদের কিছু একটা ব্যাপারে দেখেছিলেন, টাকা চেয়েছিলেন, ছেলেটি মেয়েটিকে ওখানে রেখে এসে টাকা নিতে এসেছিল কলেজে, হতে পারে ওনাদের এই সম্ভাবনা তো পুলিশও উড়িয়ে দিচ্ছে না। টাকা নিতে এসেছিলেন এবং টাকা নিয়ে উনি গেলেন, তারপরে মেয়েটিকে নিয়ে উনি ফিরলেন। আমরা কেন এগুলো ভাবছি না? কেমন আর যদি যেটা আপনি একটু আগে বললেন যে একটি নির্দোষ যেন শাস্তি না পায়, যেটাতে আমাদের আইনেও বলা আছে, জয়ন্তদা ভালো বলতে পারবেন। আজকে সত্যি যদি এটা কনসেনসুয়াল সেক্স হয়ে থাকে, তাহলে আজকে এই ছেলেটির জীবনটা তো শেষ হয়ে গেল বলুন, তাই না? আজকে এই ছেলেটি যদি কোনোভাবে জয়ন্তদার মতন কোনো আইনজীবীর কাছে গিয়ে ছাড়াও পায়, এই কালিমার দাগ থেকে কি কোনোদিনও বেরোতে পারবে? তার বাবা শুনছি জমি টমি বেচে তাকে পড়তে পাঠিয়েছিলেন এবং যা পাড়ার সবাই বলছেন ছেলেটি অত্যন্ত ভদ্র, ভালো, কম কথা বলে। এর থেকে বেরোনো যাবে? তাহলে আমার বক্তব্য কিন্তু এখানে এটা যে আজকালকার ছেলেমেয়েরা পড়তে যায় এবং তাদের মধ্যে এই সম্পর্কগুলো হয়। জানা স্যারও বলছিলেন যে এগুলোর মধ্যে কোনো অন্যায় নেই এবং জয়ন্তদাও তাই বলেছেন, কিন্তু সেটা নিয়ে যদি এটা হয় তাহলে তো এটা একটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু এখানে আমার দুটো কথা বলতে হবে। এক হচ্ছে যে এই ছেলেটি, আমি তাকে বন্ধু বলি, সহপাঠী বলি, সে কি করে একটি মেয়েকে, সহপাঠী তো আমি বন্ধুরটা বাদই দিচ্ছি, কোনো ইমোশনাল সম্পর্ক যদি নাও থাকে, সে কি করে এই রকম তারই ভাষায় তারই বয়ান অনুযায়ী 5 জন দুষ্কৃতীর কাস্টাডিতে আমার সহপাঠীকে রেখে এলো। এক নম্বর আমার কথা আমাদের সব ভাবতে হবে যে ন্যারেটিভের কথা উঠছে, তাহলে আমি যদি, যেহেতু আমি রাজনীতির মধ্যেই নেই, আমি যদি বলি মানে বিরোধী দলও এটাকে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, আমি কিন্তু কোনো দলের পক্ষে, কোনো দলের সপক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, কিন্তু কি বলুন তো, খুব দুঃখ হয় দেখলে যে বিরোধী দল বলুন, শাসক দল বলুন, সবাই কোথাও একটা ধর্ষণের সম্ভাবনা বা গন্ধ পেলেই যে একটা ন্যারেটিভ তৈরি করে ধর্ষণের রাজনীতিতে নেমে পড়েন, তাতে কিন্তু বহু ছেলে বা বহু মেয়েরও জীবন নষ্ট হয়ে যায়। আমি শুধু এখানে যোগ করব যেটা হচ্ছে এই বয়ান অনুযায়ী আমি যদি যাই, এটা কিন্তু 164 নয়, কোনো বেআইনি বিষয় নয়।
মেয়েটির বক্তব্য ছিল পুলিশের কাছে যে 5 জন আমায় ঘিরে দাঁড়িয়েছিল, তারপর খুব স্বাভাবিকভাবে আমি ডিটেলসটা বাদ দিচ্ছি, আমাকে ফোন করে বলল যে বন্ধুকে ডাকো, আপনি টাকার কথা বলছেন সেই জন্য আমি এই অংশটা পড়ছি, তারপর তোমায় ছাড়বো। তারপর যখন ও মানে ছেলেটির কথা বলা হচ্ছে আসেনি, তখন আমার যেতে দিচ্ছিল না, ঘিরে দাঁড়িয়েছিল, আমার কাছে 200 টাকা ছিল, আমি প্রথম 3 জনকে ওই টাকা দিয়েও দিয়েছিলাম, তারপর আবার আমার বন্ধুকে ফোন করে ডাকে, ও রাস্তার ধারে দাঁড়িয়েছিল, সেই লোকগুলো আমার ফোন রেখে দেয়, আমাকে বলে 3000 টাকা দিলে তবে ফোন ফেরত পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। আমি বলছি টাকার কথাটা কিন্তু মেয়েটির প্রথম বয়ানে ছিল, আর দ্বিতীয় বয়ানে তো সম্পূর্ণ অন্য কথা, যেই তার বন্ধু তাকে ধর্ষণ হোক শ্লীলতাহানি হোক কিছু একটা করেছে, বন্ধুর সঙ্গে জঙ্গলে গিয়েছিল। তো আমার কথা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অত্যন্ত তদন্ত করা দরকার, এবং এই ছেলেটি তাতে কতখানি ইনভলভড সেটা কিন্তু আমাদের সবার দেখা উচিত। আমার মনে হয় একটি অল্প বয়সী ছেলে এবং মেয়ে দুজনেই এটায় যুক্ত, তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই নিয়ে আমার মনে হয় আমাদের রাজনীতি বোধহয় না করাই উচিত, সেটাই মনে হয় একটা সুস্থ স্বাভাবিক সমাজের লক্ষণ, আমার সেটাই মনে হয়। দেখুন, নন্দিনীদি পুরুষ অধিকার নিয়ে কাজ করেন বলে তিনি এই ধর্ষণের ঘটনাটা উনি একদৃষ্টে বলে দিচ্ছেন বা এক নজরে বলে দিচ্ছেন যে এটা কোনো ধর্ষণের ঘটনাই ঘটেনি, ডাউন প্লে করছেন, এটাও তো একটা ন্যারেটিভ সুমন। এবং এই ন্যারেটিভে আমার খুব খারাপ লাগছে, নন্দিনীদি পুরুষ অধিকার নিয়ে কাজ করতে পারেন। আমি আমাকে কথা বলতে দিন, দাঁড়ান আমাকে কথা বলতে দিন। আপনি মেয়েটিকে ক্যারেক্টার কিন্তু সত্যি সত্যি হয়ে যায় না, না একদম বলে দিতে পারেন, যেখানে মেয়েটি বলছে আমার সঙ্গে তার মেডিকেল দেখেছেন আপনি, আর সেটা সত্যি নয়। আপনার বয়ানটা যখন আজকে রিপিট টেলিকাস্টে যাবে তখন শোনা যাবে আপনি শুনবেন, আপনি গলা বাড়ালেন সেটা সত্যি নয় পেয়াদি, নেভার এভার, নো নো নো, এই ন্যারেটিভ তো আমি তাই বলিনি, যে মেয়েটা হচ্ছে ছেলেটার সঙ্গে কোন কনসেনসুয়াল সম্পর্ক ছিল, ঠিক বলেছি, ঠিক বলছেন, একদম ঠিক বলেছি, আপনি নির্লজ্জ, আমার খারাপ লাগছে, আপনি শেমলেস, মেয়েটার মেডিকেলে দেখেছেন, আপনি মেডিকেল দেখেছেন, সবাই আমি বলছি না না, আপনি ঠিক বলেছেন, সব পঞ্চায়েত করা করবেন না, আপনি তো রাজনীতিতে বলছেন, একদম ঠিক বলেছেন, আমরা যে কনসেনসুয়াল মেয়েকে বলবেন একটা মেয়ে যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, নো এজেন্ডা থাকতে পারে পুরুষ অধিকার নিয়ে কাজ করে, নো আমি তাহলে বলে মেয়ে যদি ভিকটিম হয় কালকে তো বলবো আমি বলিনি, আপনি আপনার কথা আমার মুখে বসালেই আমি মানব না, আমি নন্দিনীদি যেটা বলেছেন ওনার মত নিশ্চিতভাবে, কিন্তু কনসেনসুয়াল হোক বা যাই হোক, আপনি ছেলেটাকে মোহাম্মদ আতা তাহলে বলবেন সে তো ইঞ্জিনিয়ার ছিল, আমাদের এই নামটা কি যে টুইন টাওয়ারের ছিল ওই আপনি ভুলভাল কথা বলছেন, আমি একটা জায়গায় স্ট্রংলি ডিফার করছি, কারণ কনসেনসুয়াল হোক বা না হোক, একটি মেয়ে যখন তার আউটরেজ অফ মডেস্টি নিয়ে একটা কোনো এই ধরনের অভিযোগ ওঠে, সবার আগে সমাজকে সেটাকে মান্যতা দিতে হবে। একটি মেয়ে যখন অভিযোগ করে তার সাথে অন্যায় কাজ হয়েছে, সবার আগে সেটাকে প্রাধান্য দিতে হবে। নিশ্চয়ই পুলিশ ইনভেস্টিগেশন করছে, আমি তো সেটাই আউটকাম আসুক, কিন্তু তার আগেই কোনো কনসেনসুয়াল বা না, আমার মনে হয় এই ধরনের মন্তব্য করা থেকে আমাদের বিরত থাকাই ভালো। না না, আমি তো একবারও বলিনি, আমি বলেছি হতেও পারে সেটা, কারণ আমাদের ভাবতে হবে যে একটা এরকম ঘটনার পরে তার হাতে হাত রেখে সেই ছেলেটির সঙ্গে সেটা করে ফেলে, ভাবতে হবে তো, এটা তো হতে পারে মেয়েটা হাঁটার অবস্থায় ছিল না, তাকে কে বললো আপনাকে ছবি দেখো সিসিটিভি ফুটেজ, আপনি হতেই পারে তাকে করে নিয়ে সাংঘাতিক, আপনি এত মানে যে আমার কে এক মিনিট, আমি এই ন্যারেটিভগুলির কথাই বলছিলাম। আমার মনে হয় অরূপ দাও হাফ ছেড়ে বাঁচলেন, কারণ ওই গ্যাং রেপের তত্ত্ব থেকে আমরা সরে যাচ্ছি এবং গিয়ে বলছি বয়ফ্রেন্ডের মাধ্যমে আপনি কিন্তু বলছেন সবচেয়ে বেশি সবসময় তো আপনারাই বলেন, আপনাদের আপনারা করছেন, এবার অত্যাচারটা তো আপনারা করছেন। ন্যারেটিভটা থেকে অরূপ দ্বারা হাফ ছেড়ে বাঁচলেন, বোঝাই গেল। কতগুলো প্রশ্ন উঠছে, তুমি একটা বয়ান করে শোনালে, মেয়েটি বারবার বয়ান বদলাচ্ছে কেন? মেয়েটি কি কোনো ফ্যাক্ট লুকোতে চাইছে? প্রশ্ন উঠছে। সত্যিটা কি? সহপাঠী কি ফেসে গেল? আজকে এই প্রশ্ন উঠে এলো। সে পুলিশে যাচ্ছে না, থানায় খবর দিচ্ছে না, একটা ছেলে দৌড়ে এলো, আবার সে যাচ্ছে। অর্থাৎ সত্যিটা জানা প্রয়োজন। একটু আগে তুমি একটা কথা বললে যে পুলিশের প্রাক্তন কর্তারা নাকি বলেন
খুন এবং রেপের ক্ষেত্রে পুলিশ খুব যত্নবান হয়। আমি তোমাকে বলি এখন হয় না। পুলিশ প্রথমে একটু মূল্য নির্ধারণ করার চেষ্টা করে, অর্থাৎ অভিযুক্ত কোন বাড়ির ছেলে। তুমি এখানে বলতে পারো 5 জনকে তো খুব দ্রুত গ্রেপ্তার করলো, কেন করলো? ওরা হাঘরে বাড়ির ছেলে। আরজি করার কথা মনে করে দেখো না, কোন নেতার ছেলে, কে জড়িত, তারপর ধামাচাপার প্রসেস। অর্থাৎ পুলিশ যদি দেখে মূল্যমান নির্ধারণ করা সম্ভব, যদি তা উপযুক্ত হয়, তাহলে তাকে দায় করার রাস্তা। আমি বলছি আরজি করে আমি পরে আসছি, কিন্তু আমি বলছি যে পাশাপাশি সহপাঠীকেও তো গ্রেফতার করলো, সেও তো একজন পঞ্চায়েত সদস্য, বর্তমান পঞ্চায়েত সদস্যর ছেলে। একদম তাই, কারণ তোমার হাগারো ঘরে নয়। বলছি এখানে তো তাই প্রয়োজন ছিল, আজকে তো ঘোরাতে হবে, কারণ গ্যাং রেপ শুনতে শুনতে আমরা তো ক্লান্ত। এখান থেকে ন্যারেটিভ ঘুরিয়ে দাও, সত্যিটা কি আমরা জানি না, বারবার কেন কিন্তু এখানে রাজ্য সরকারকে ব্লেম করা যাবে। দেখুন একটু আগে বললাম ওরা বড় সময় বলতে না, এখনো নেই তুমি তৈরি করাচ্ছ, মুশকিলটা যে প্রতিবারই আমি সেটাই বলছি। রাষ্ট্রসংঘের বাহিনী বা ন্যাটো বাহিনী টাকা দিয়ে এই পুরো সিচুয়েশনটা এতটাই কনফিউজিং যে মেল ভিক্টিমাইজেশন অথবা ফিমেল ভিক্টিমাইজেশন, ইউনিটারি ভিক্টিমাইজেশন অথবা গ্যাং ভিক্টিমাইজেশন, এইটাকে নিয়ে পলিটিসাইজ করতে গেলে কিন্তু আমরা খুব ন্যারো প্রিজমের মধ্যে ঢুকে যাব। এই ন্যারো প্রিজমে ঢুকলে এবং সবথেকে বড় কথা যে নির্দোষ মানুষ, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তার জীবনটা বরবাদ হয়ে যেতে পারে যদি সে না করে থাকে। মহিলাটারও ক্ষতি হতে পারে যদি আমি একটু শেষ করি, 1 মিনিট। হ্যাঁ, এবার হচ্ছে কি, এই যে আরজি কর যে আমাদের বারবার আসে, কেন আসে? কারণ এই যে একখানা অবিশ্বাসের বাতাবরণ ওই সময় থেকে সৃষ্টি হয়েছে। সুমন, বিশ্বাস করে আমি একটু আগে কথা বলছিলাম, পুলিশের কাছ থেকে এত হেল্প পাই, হ্যাঁ, নানা কারণে নানা জায়গায় যখন গেছি, প্রত্যেকটা অফিসার কিন্তু হেল্পফুল আগের থেকে। এখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে পুলিশ আর ভেরি হেল্পফুল, কিন্তু এই যে অবিশ্বাসের বাতাবরণটা পলিটিসাইজ করেই হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবেই হোক যে ক্রিয়েট করেছে, এইটাকে ইরোড করে দিচ্ছে। এটাই অরূপের কাছে প্রশ্নটা দেখবেন, আমি এক্স্যাক্টলি অরূপকে তো তাই বললাম যে বাবা একদিকে প্রশংসা করছেন, কিন্তু তা সত্ত্বেও বলছেন যে আমার সিবিআই চাই, মানে এটাও নিঃসন্দেহে এই প্রবণতা থেকেই আসতে পারে। আমার পরের প্রতিবেদনটা এখানে আমার নিতেই হবে, সেটা হচ্ছে এতবার আনন্দপুরের কথা হলো, এই আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার সহপাঠীকে গ্রেফতার করলো পুলিশ। দেখুন, সবাইকে আমি একটা বার্তা দিচ্ছি, আমার মেয়ে যেমন লাইফটা, ক্যারিয়ারটা নষ্ট করে দিল, তোমরা কাকে বিশ্বাস করো না। অ্যারিস্টটল বলেছিলেন, বন্ধুত্ব হলো দুটি দেহে বসবাসকারী একক আত্মা। কিন্তু দুর্গাপুর থেকে আনন্দপুর, দুই প্রান্তে ধর্ষণের অভিযোগ উঠল নির্যাতিতাদের সহপাঠী অর্থাৎ বন্ধুদের বিরুদ্ধেই। যে সহপাঠীর সঙ্গে ওঠা বসা, ক্লাস করা, খেতে ঘুরতে যাওয়া, সেই তাদের বিরুদ্ধেই কিনা উঠছে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে তার সহপাঠীকে, আর আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে ধৃত তারই সহপাঠী। গত 26শে সেপ্টেম্বর কলকাতার বুকে আনন্দপুরের একটি ফ্ল্যাটে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, ফ্ল্যাটে এসে তাকে অচৈতন্য করে ধর্ষণ করেন সহপাঠী রাজদীপ রায়। তার যেটা অভিযোগ যে গত 26 তারিখে তারই সহপাঠী ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ওই যে যুবক যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সে আসে এবং সে জানায় তার আরেক বান্ধবীর কিছু জিনিস এই ফ্ল্যাটের মধ্যেই রয়েছে এবং সেটা নিতে সে আসে, এবং এরপর তরল জাতীয় কিছু তাকে খাইয়ে তাকে চৈতন্য বা তন্দ্রাচ্ছন্ন করে দেয় এবং তারপরে তাকে ধর্ষণ করা হয় বলে লিখিতভাবে অভিযোগ জানান ওই অভিযোগকারিনী। সূত্রের খবর, ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন 2য় বর্ষের ছাত্রী। ওই অভিযোগ করেছে মেয়েটা থানায় গিয়ে, উনি পুলিশের থেকে আমি সবটা জেনেছি। 26 তারিখে ঘটেছে, ওরা এফআইআর করেছে, তার আগের দিনে এফআইআর করেছে, তারপরের দিনে পুলিশ আমার বাড়িতে এসেছে। ঘটনার 12 দিনের মাথায় আনন্দপুর থানায় দায়ের হয় অভিযোগ। তারপর থেকে বেপাত্তা ছিল অভিযুক্ত। অবশেষে মঙ্গলবার নির্যাতিতা সহপাঠী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাজদীপ রায়কে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, সরসোনা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল অভিযুক্ত। মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে 22শে অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। কমপ্লেন্টের ভিত্তিতে একটা 376 এর কেস স্টার্ট করি। অ্যাকিউজ যাকে আছে তাকে কিছুদিন পর আমরা অ্যারেস্ট করতে পারি, অ্যাবসকন্ড করে গেছিল। কালকে আমরা কোর্টে প্রোডাকশন করে পুলিশ কাস্টাডি প্রেয়ার করি। ল্যান্ডেড কোর্ট আমাদের 22/10 অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ধৃতের পরনে থাকা পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, করা হবে মেডিকো লিগ্যাল টেস্ট। আবির দত্ত, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আমি অবশ্যই বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। আমি জানি না, এখনো পর্যন্তই বলে না ধোঁয়াশায় পুরোটা একেবারে ঢেকে আছে, প্রায় সেই রকম অবস্থা। আমি যদি তথ্য দেখি, এই ধরনের ঘটনা 2016 নদিয়ায় স্কুল ছাত্রী গণধর্ষণ করে খুনের অভিযোগ, সেই ছাত্রীর সহপাঠী গ্রেফতার হলো। 2021 সেপ্টেম্বরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে এই ইকোপার্ক থানার পুলিশ গ্রেফতার করলো। 22 অক্টোবর নিউটাউনে অভিজাত আবাসনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ, নামী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া গ্রেফতার হলো। কিন্তু আমি বলছি, এর কোনোটা নিয়েই সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত রাজনৈতিক তরজা শুরু হয়নি, রাজনৈতিক চাপানুতর শুরু হয়নি। কিন্তু বিশ্বনাথদা লক্ষ্য করবেন, এই ঘটনায় একদিকে ঘটনার অস্বচ্ছতা, সব তথ্য সামনে না আসা, এবং দুই হচ্ছে চূড়ান্ত রাজনৈতিক টানাপোড়েন। এর মধ্যে আদৌ কি কখনো সত্যিটা সামনে আসবে, যে প্রশ্ন কিন্তু পরের পর এই রাজ্যের বহু ঘটনার ক্ষেত্রে আজও সামনে আসেনি। সুমনদা, মানে সত্য তো অনেক দূরের কথা, আগে মানে সমাজে বৃহত্তম প্রেক্ষিতে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মহিলারা যে নির্যাতিত হয় তা নিয়ে আমাদের স্টুডিওতে ডিবেট হচ্ছে। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সেটা বিহার হতে পারে, পশ্চিমবাংলা হতে পারে, উড়িষ্যা হতে পারে, সর্বত্র যেভাবে মহিলারা ভিকটিম হয়, রেপ হন, অত্যাচারিত হন এবং এটা ধারাবাহিকভাবে হন, সেইখান থেকে আমাদের বহু সংখ্যক মানুষের দৃষ্টিকোণ যে পুরুষতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন ঘটে, সেটা কিন্তু বারবার আমার স্টুডিওর বাইরে দেখতে পাই। যখন মুখ্যমন্ত্রী 12:30 কথা বলেন বা শিফটের কথা বলেন, তখনও কিন্তু পিতৃতান্ত্রিক মানসিকতার থেকেই কথা বলেন। আবার যখন বাড়ি বাড়ি কি পুলিশ দেওয়া সম্ভব, এটাও পিতৃতান্ত্রিক মানসিকতারই প্রকাশ। বা মানে সামগ্রিকভাবে যদি আপনি শাসক বা পুলিশের ভূমিকা এবং সমাজের একটা বিরাট অংশের মানুষের ভূমিকা দেখেন, তাহলে তারা প্রায় কার্যত মানতেই রাজি নয় যে আমাদের পিতৃতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে মেয়েরা প্রান্তিক, নির্যাতিত এবং নানাভাবে ভিকটিম হয়, সেটা তো অনেকে মানতেই রাজি নয়। ফলে এটা একটা দিক। ফলে দার্শনিক লড়াইটা যেটা লড়তে হবে বৃহত্তমভাবে, সেই লড়াইয়ের ক্ষেত্রটাই যেন কোনো জায়গায় ভেঙে যাচ্ছে। কোনো জায়গায় যেন মনে হচ্ছে যে নানা রকম আমরা পলিটিক্সকে সামনে রেখে, কখনো কখনো পুরুষের কজকে সামনে রেখে বৃহত্তম নারী নির্যাতনের যে বিষয় সারা পৃথিবী জুড়ে চলছে, সেটাকে যেন আমরা ধামাচাপা দিতে চাইছি। তারই বক্তব্যগুলো রিফ্লেক্ট হচ্ছে নানা দিক থেকে। আরেকটা দিক হলো প্রশাসনের জায়গা থেকে যদি আপনি দেখেন, তাহলে প্রশাসন মানে এই ঘটনাটার কনটেক্সটে বলছি যে পুলিশ তার মতন তদন্ত করবে, গ্রেপ্তার করেছে, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে পুলিশের ধারাবাহিক যদি চরিত্রের দিকে তাকান, তাহলে কিন্তু ভিকটিম যারা হচ্ছে তার পরিবার থেকে বারবার অভিযোগ উঠছে যে হয়রানি করানো। তারা বারবার প্রশ্ন তুলছে যে একটার পর একটা থানায় গিয়ে আমাদেরকে এফআইআর দায়ের করবার জন্য থানায় ঘুরতে হচ্ছে। তারা প্রশ্ন তুলছে যে আমরা তথ্য পাচ্ছি না, অর্থাৎ যে তদন্তগুলো হচ্ছে তার ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি না কেন। তারা বারবার প্রশ্ন তুলছেন যে ঠিক মতন তদন্ত হচ্ছে না কেন। ফলে এই আরেকটা দিক হলো পুলিশ প্রশাসনের ভূমিকা, যেটা ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। থার্ড যে বিষয়টা, সেটা হলো যে তদন্তগুলো প্রপারলি করে সেগুলোকে আদালতের সামনে হাজির করা এবং আদালতে পার্সু করে সেগুলোকে ন্যায় বিচার সুনিশ্চিত করা। আজকে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে সত্যি যখন সবচেয়ে বড় শোরগোল হয়েছিল পার্ক স্ট্রিটের ঘটনা, তার পরবর্তী কামদুনির ঘটনাটা, কামদুনিতে যদি সত্যি ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারতো, আজকে দিল্লির নির্ভয়া কাণ্ডে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, এই আইনেই হয়েছে। এই যে তৃণমূলীরা বলেন না যে অভয়া আইন তো পাস হলো না, আরে বাবা, অভয়ার আইনের বাইরে এক্সিস্টিং আইনের যা প্রভিশন আছে, এনাফ প্রভিশন আছে, এনাফ প্রভিশন, এই এক্সিস্টিং আইনের উপর ভিত্তি করে দিল্লিতে অভয়ার সব ফাঁসি হয়েছে। তা আমার পশ্চিমবাংলা কেন পারলো না? আমার পশ্চিমবাংলায় কেন 14 বার পিপি চেঞ্জ করে হাইকোর্টে যেভাবে মানে বেকসুর খালাস পেল অভিযুক্তরা, সেটা আমাদের লজ্জার নয়, সেটা আমাদের প্রশাসনিক ব্যর্থতার নয়, পুলিশের ব্যর্থতাকে ইঙ্গিত করে না? ফলে আমি আপনাকে একই সাথে আরেকটা জিনিস বলতে চাই যে শিক্ষা ব্যবস্থায় দেখুন, এই যে প্রতিষ্ঠানগুলো চলে, যখন ল কলেজ, দক্ষিণ কলকাতার ল কলেজে যখন নারী নির্যাতনের ঘটনা এসেছিল, আমি আপনাকে বলেছিলাম যে প্রত্যেকটা কলেজে আইসিসি বা ইন্টারনাল কমপ্লেন কমিটি থাকার কথা, সেল থাকার কথা, এবং ইউজিসির নিয়ম অনুসারে থাকার কথা।
তারা মনিটরিং করার কথা যে নারী কোথাও ছাত্রছাত্রী নির্যাতিত হচ্ছে কিনা। কলেজ কর্তৃপক্ষগুলোর কি ভূমিকা, এই প্রাইভেট কলেজ কর্তৃপক্ষের কি ভূমিকা আছে, আদতে অতীতে আছে কিনা, সেগুলো আমরা কিন্তু জানি না। মানে আবার একই সাথে আপনাকে প্রশ্ন তুলতে চাই যে এই আইসিসির মতন কমিটিগুলো নারী নির্যাতন নিবারণের জন্য বা মানে তারা প্রিভেনশনের কাজ করে, এদেরকে লুক আফটার করবার কথা ইউজিসি। কিন্তু পশ্চিমবাংলা শুধু নয়, সারা ভারতবর্ষ জুড়ে যদি দেখেন মানে শিক্ষা প্রতিষ্ঠানটাকে পুরো বেসরকারিকরণ করা হচ্ছে। একদিকে মোদি আর একদিকে দিদি, দুজনে মিলে চুটিয়ে শিক্ষাকে প্রাইভেট প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছে। আর শিক্ষা প্রতিষ্ঠানের যে রেগুলেটরি সংস্থাগুলো আছে, ইউনিভার্সিটির মতন যে মানে ইউজিসির মতন যে সংস্থাগুলো আছে, যাদের কাজ হলো এই মানে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন কলেজ বিশ্ববিদ্যালয়ে, তাদের নিরাপত্তা নিশ্চিত করছে কিনা সেগুলো মনিটর করা, ইউজিসির কোনো ভূমিকা নেই। ইউজিসির রোলটাও কিন্তু ক্রমশ আপনাকে বলছি ডিক্লাইন। অর্থাৎ আপনি ছাত্রছাত্রীকে নিরাপত্তা নিশ্চিত করতে গেলে যে প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলো দরকার, সেগুলো প্রাইভেটাইজ একদিকে করেছেন, আরেকদিকে মনিটরিং করবার জন্য আমি আপনাকে বলছি সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি এবং রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বারবার যে নারী নির্যাতন সংক্রান্ত হচ্ছে, সেখানে কিন্তু ওভারলুকিং অ্যাটিটিউড একটা আছে এবং একই সাথে পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচয়ও কিন্তু মমতা মোদির মধ্যে দেখা যায়। না আমি দেখুন একটা কথা বলছি, বিশ্বনাথ হঠাৎ করে এই সিলেক্টিভ অ্যামনেসিয়া কেন চলে যায় আমি জানি না। ওরা দিদি ভাই মোদি ভাই একদম বিজেপির কয়নায় মানে সিপিএম এর কয়নায় বুঝতে পারছিলাম না। উনি কেরালার ইউনিভার্সিটিগুলো কতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হচ্ছে না মনে পড়ছে না, একটা পার্টিকুলার ন্যারেটিভে বলতে হবে। দ্বিতীয় কথা দেখুন এই ঘটনাগুলো অন্যায়। আজকে তার মানে তুমিও বলছো যে ইউজিসি যথেষ্ট সক্রিয়, যেটা বিশ্বনাথ দা বলছেন যে সক্রিয় নয় এবং ক্রমশ সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমি বলছি যে উনি যেটা বলছেন যে এই প্রাইভেটাইজেশনের কথা, কেরালার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি তৈরি হচ্ছে। দ্বিতীয় কথা গতকাল আমি কি সেটা তো ভালো, আমি কি গতকালকে আইবি ঘটনার জন্য কি আমি তখন বলো না আমি স্টেক নিব কেন বলবো, ধৈর্য রাখুন না। না আমি কেরালা স্টেকটা নিব কেন, হঠাৎ করে সবাইকে একই জিনিস সবাইকে দলে ঢুকতে হবে, দলের দাস না সবাইকে। আপনি মাঝে মাঝে বিভিন্ন দল হবে, একটা দলের কেন হবে, একটা দলের কেন হবে, মাঝে মাঝে বিভিন্ন দল হবে কেন, মাঝে মাঝে আপনি মাঝে মাঝে হবে, আপনি একটা পার্টিকুলার দল কেন হবে, আপনি শুনুন সবাইকে দলের দাস শুনুন না। গতকালকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের আওতায় থাকা একটি বিশ্ববিদ্যালয়, গতকালকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের আন্ডারে থাকা একটি বিশ্ববিদ্যালয় দিল্লির বুকে, সেখানে পর্যন্ত এই যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। আজকে সেই ক্ষেত্রে বিশ্বনাথের আমাদের প্রবলেম কি বলেন তো, রাজনৈতিক দলগুলো আমাকে যে কোনো ভাবে ঢোকাতে চায় যে ভাই তুই হয় সিপিএম নালে বিজেপি নালে তৃণমূল। দিনের পর দিন বাম আমলে সিপিএম এর লোকগুলো আসতো, এসে আপনি তো বসে তৃণমূলের জামা কাও দেওয়া। অর্থাৎ আপনি যখনই সরকারের প্রশ্নগুলো তুলবেন সামনে, তাই আপনাকে রাজনীতির মধ্যে ফেলতেই হবে, উপায় নেই। আমি অন্য অ্যাঙ্গেলে আসছি। এই যে এই জঙ্গলটাই আইকিউ কলেজের বাইরে পরাণগঞ্জের জঙ্গল, গত কয়েক বছরে বেশ কয়েকটা অপরাধ সংগঠিত হয়েছে। কেন সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘাড় থেকে দায় চাপাতে বা ছাড়াতে তিনি চলে গেলেন, ওই কেন 12:30টায় বেরিয়েছিল, অনেক কিছু তত্ত্ব এবং তথ্য কারা করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আউটপোস্ট নিয়ে আমরা নিরাপত্তা নিয়ে কথা বলছি, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। আজকের দিনে দাঁড়িয়ে আপনি আরজি করে চলে যান, যে কোনো সব মানুষ, সাধারণ মানুষ, তারা ঢুকতে পারবেন কিনা দেখুন, উত্তর হচ্ছে পারবে। অর্থাৎ 1 বছর বাদে আরজিকর হওয়ার পরেও আমরা শিক্ষা নিইনি। আচ্ছা চলে আসি শিক্ষা প্রতিষ্ঠানের কথা হচ্ছে, আপনি চিন্তা করুন কসবা ল কলেজ, দিনে দুপুরে, রাত্রের কথা বাদ দিন, রাত 8টা ফাটটা আমাদের তো টাইম বেরিয়ে গেছে, আমি জানি না, গাড়ি ফাড়ি নিয়ে ফিরতে হবে আপনাদের, কিন্তু কসবা ল কলেজে দিনে দুপুরে যে ঘটনাটা হয়েছিল, অপরাধ সংগঠিত হয়েছিল, সেটা কি করে বলবেন? সেখানে নিরাপত্তা এবং নিরাপত্তা ব্যবস্থা পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা দেওয়া উচিত, কিন্তু ন্যাশনাল হাইওয়েতে দিতে পারবে না, কারণ বিজেপি নেতা মনোহর মনসুরের ন্যাশনাল হাইওয়ের মধ্যে একজন মহিলার সাথে যে আচরণ করছেন, কাকে কাকে নিরাপত্তা দেবে? বিজেপি নেতা ন্যাশনাল হাইওয়ের মধ্যে মহিলা নিয়ে তুলনা করে, ন্যাশনাল হাইওয়েতে সব ব্রতগুলো এদের কাছে, ন্যাশনাল হাইওয়েতে যারা তুলনা করে, চ্যানেলে এসে বড় বড়
চলছে। আপনি অন্তত মহিলা নিরাপত্তা নিয়ে বলবেন না। আপনি একজন মহিলা হয়ে বিজেপি করেন মহিলা নিরাপত্তা নিয়ে কথা শোভাবেন। ছিল মমতা, হয়েছে নির্মমতা, তাই কিছু বলার নেই আমার। আপাতত আমার ব্রত হচ্ছে যে পরের প্রতিবেদনটা আপনাদের সামনে রাখা, পাশাপাশি এটাও মনে করিয়ে দেওয়া দুটো অংশে। এক হচ্ছে হ্যাঁ আমরা জঙ্গল বলছি জায়গাটার জন্য, কিন্তু জঙ্গল মানে আবার বলছি সেই অরণ্যদেবের ডেনকালির জঙ্গলও নয় এবং দুর্গম অ্যামাজনের জঙ্গলও নয়। আমরা এর আগের প্রতিবেদনে দেখিয়েছি মাত্র দুটো লাইট পোস্টের বাইরে অন্য জায়গা সিসিটিভিগুলো খারাপ, অর্থাৎ এই বেসিক ইনফ্রাস্ট্রাকচার বারবার যেটা আমরা বলছি, কামদুনির ক্ষেত্রেও যেটা একটা বড় ফ্যাক্টর হয়েছিল অসুরক্ষার ক্ষেত্রে, সেখানেও কিন্তু সেইটাকে ঠিক করাতে হবে। পাশাপাশি কিন্তু এটা অবশ্যই মানতে হবে যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা স্বচ্ছতার সঙ্গে সামনে আসুক এবং অবশ্যই এই আনন্দপুর এবং দুর্গাপুর দুটো ঘটনার ক্ষেত্রে যেটা কমন থ্রেড সেটা সত্যিই কি ফলস ন্যারেটিভ নাকি তার ভেতরে সত্যাসত্য আছে। পরের প্রতিবেদন। বন্ধু চল কিংবা ইয়ারো দোস্তি বড়ি হি হাসিন হ্যায় গানগুলো শুনলে যে কেউ ফিরে যায় বন্ধুত্বের সেই দিনগুলোতে, সেই নিঃস্বার্থ ভালোবাসা, পাশে থাকা, সময় অসময়ে ঝগড়া করা, আবার বিপদে পড়লে বাঁচাতে ঝাঁপিয়ে পড়া। কিন্তু আজকাল চারপাশে যা ঘটছে তাতে কি বন্ধুত্বের সম্পর্কে উচিত ধরছে? আমার মেয়ে যে বিশ্বাস করে ওদের সঙ্গে চলে গেল, এটা তো সর্বনাশ করে দিল না, আর বিশ্বাস আর থাকলো কোথায়? প্রচলিত আছে বন্ধু হচ্ছে সূর্যের মতো, জীবনে যতই অন্ধকার আসুক না কেন আলো নিয়ে হাজির হয়েছে। কিন্তু গরফা থেকে দুর্গাপুর একের পর এক যেসব ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল, সেই সব ঘটনায় প্রশ্নের মুখে সেই বন্ধু বা সহপাঠীরাই। তো ওই ছেলের ভূমিকা তো সম্পূর্ণ আছে, ওই জন্য ছেলে আজকে অ্যারেস্ট হয়েছে, সেই জন্য আমি খুশি আছি। চলতি বছর শুরুর দিনেই ধর্ষণের অভিযোগ ওঠে কলকাতায়। গরফায় বন্ধুর ফ্ল্যাটে প্রাক্তন সহপাঠীকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন শহরের নামী কলেজের ছাত্র। এবার আমাদের পিতৃতান্ত্রিক সমাজে দেখা যায় যে ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই মনে করে যে মেয়েরা ঠিক তার সঙ্গে সমান স্ট্যাটাসের নয়, তাদের স্ট্যাটাসটা নিচে। তাছাড়া এখন যেটা হচ্ছে খুব নেশার সমস্যা হচ্ছে, তার যখন সেই মুহূর্তে যা মনে হচ্ছে সে তাই করে ফেলছে। বিভিন্ন জায়গায় মেয়েদের যেভাবে পোর্ট্রেল করা হচ্ছে, তাদের বডিকে যেভাবে দেখানো হচ্ছে, প্রজেক্ট করা হচ্ছে, সেক্ষেত্রেও তারা ভাবছে যে একজন মহিলা বা একজন মেয়ে মানে ওই রকম একটা বডি সর্বস্ব ব্যাপার, তার ব্রেন বলে কিছু নেই। এই জায়গাগুলো একটু ভাবনা চিন্তার অবকাশ রয়েছে। গত 26শে সেপ্টেম্বর আনন্দপুরের একটি ফ্ল্যাটেও ঘটে একই রকম ঘটনা। ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রীকে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগে তারই সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। আর সম্প্রতি যে ঘটনা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে, সেই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডেও তরুণীর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ফল্টি প্যারেন্টিং অ্যান্ড কোথায় অটোনমি, ওয়ে টু রিলেটেডনেস অ্যান্ড কম্পিটেন্সি আঘাতপ্রাপ্ত হচ্ছে, তারই কাউন্টার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের ঘটনা। সেখানে কে সহপাঠিনী নয়, আর বেসিক ইনস্টিংক্ট যেটা আছে যে আই নিড দ্য অপোজিট পার্টনার। তো সেই যে জায়গা, এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে বিগত 10-15 বছর ধরে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে যদি দেখা যায় তার চাইল্ডহুড কোনো অ্যাবিউজ ছিল কিনা, আপব্রিঙ্গিং এ কোনো সমস্যা ছিল কিনা, বা তার মধ্যে বিকৃত যৌন রুচি ছিল কিনা। দোস্ত না রাহা, কিন্তু এমনটা হচ্ছে কেন? সবচেয়ে বিশ্বাসী মানুষটাই কেন হঠাৎ করে বিশ্বাস ভঙ্গ করছে? ঝিলম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন এখন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় মন্তব্য পাঠাতে পারেন। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা নিয়ে নেব। সুব্রত পাল তিনি লিখছেন, দুর্গাপুর কাণ্ডে সহপাঠী যোগের তথ্য কি এই ঘটনার নতুন মোড় আনবে? গৌতম বাগুই লিখছেন, ধর্ষণ অবশ্যই সামাজিক ব্যাধি, তবে তার বিরুদ্ধে প্রশাসনিক দৃঢ়তাও বিবেচ্য বিষয়। কল্লোল লাহিড়ী লিখছেন, ধর্ষণের মতো অপরাধ ঠেকাতে ওষুধ একটাই, কঠোরতম শাস্তি। দীপ হালদার লিখছেন, ধর্ষণ নিয়ে রাজনীতি বন্ধ হোক, বিচারের দাবিতে এক সুরে সওয়াল করুক সবাই। সুদীপ্ত নিয়োগী লিখছেন, বয়ানে এত ফারাক, দুর্গাপুর কাণ্ডে রহস্য বাড়াচ্ছে। ঠিক এইখান থেকে আমি আমার পরের বিষয়ে আসব, যে বিষয়ের মধ্যে একটা বিস্ময় আছে, একটা দলবদলের উত্তেজনা আছে, কিন্তু পুরো বিষয়টা চূড়ান্ত রাজনৈতিক। আপনাদের মনে থাকবে দীর্ঘদিন এই অনুষ্ঠানে একটার পর একটা আমরা এপিসোড করেছি যে কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক, এলাকায় খুব জনপ্রিয় ছিলেন সত্যজিৎ বিশ্বাস, তাকে খুন করা হয়। সেই খুনের অভিযুক্ত ছিলেন হাঁসখালির দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ।
আজকে একেবারে উলটপুরাণ। নির্মলবাবু এই মামলায় 5 বছর জেল খেটেছেন, এবার তাকে সসম্মানে দলে নিল তৃণমূল কংগ্রেস। ভাবুন, বিজেপির দাপুটে নেতা, তিনি জেল খেটেছেন, তৃণমূল বিধায়ককে খুন করার অভিযোগে তাকে দলে নিলেন এবং নির্মল ঘোষের হাতে সেই পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিশেষ করে ব্লক তৃণমূল সভাপতি বলছেন যে জেলা এবং রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, আমরা জানি না। অন্যদিকে বিজেপির দাবি এই দল বদলে তাদের সামান্য ক্ষতি হবে না। কিন্তু সে যাই হোক, এই প্রতিবেদনটা তো মিস করা চলবে না। দেখুন, এই ফুল থেকে ওই ফুল, বিজেপি থেকে তৃণমূল, এ যেন মালা বদলের মতো ফুল বদল। তৃণমূল বিধায়ক খুনে জেল খাটা একসময়ের দাপুটে বিজেপি নেতা এবার পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন। তাকে সাদরে দলে নিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। আজ থেকে 6 বছর আগে সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নদিয়ার কৃষ্ণগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা নির্মল ঘোষই এবার তৃণমূলে যোগ দিলেন। নদিয়ার হাঁসখালিতে তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল। সকলকে চমকে দিয়ে সেই মঞ্চেই তৃণমূলের বিধায়ক খুনে অন্যতম অভিযুক্ত ও বিজেপি নেতা নির্মল ঘোষের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ও বিধায়ক মুকুটমণি অধিকারী। 2019 সালের 9 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের দিন হাঁসখালির মাজিদপুর দক্ষিণ পাড়ায় উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। উদ্বোধনের কয়েক মুহূর্ত পরেই খুব কাছ থেকে তার মাথায় গুলি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আসে সেই সময় হাঁসখালির দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষের নাম। শুধু দাপুটে নেতাই নন, নদিয়ার হাঁসখালি ব্লকে বিজেপির প্রতিষ্ঠাতা হলেন এই নির্মল ঘোষ। সত্যজিৎ বিশ্বাস খুনে গ্রেফতার হওয়ার পর প্রায় 5 বছর জেলও খাটেন সেই নির্মল ঘোষই এবার বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন। সব মেনে নেওয়া যায় না যে আসামি হিসাবে জেল খাটলো তাকে আবার এই দলে জয়েন করানো। একদা দলের দাপুটে নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর কটাক্ষ করেছে বিজেপি। বর্তমানে নির্মল বাবুর কোনো জনভিত্তি আছে বলে আমার বিশ্বাস নেই। আমার মনে হয় বিজেপির ছাড়ানাও ক্ষতি হবে না, বরং এটা লাভ হয়েছে। তার কারণ নির্মল বাবু বেরোলে অনেকেই বলতো যে সত্য মার্ডার কেসের আসামি, ও একটা দুর্বৃত্তায়ন, মানে বিজেপিতে একটা ওয়াশিং মেশিন, ওখানে ধোয়। দলীয় বিধায়ক খুনে যিনি জেল খেটেছেন তাকেই দলে নিল তৃণমূল, জানিয়ে কার্যত অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখন আমাদের দলে কাউকে জয়েন করাতে গেলে, মানে অন্য দল থেকে আসতে গেলে আমাদের জেলার মারফতে রাজ্যের পারমিশন নিয়ে করতে হয়। এরা জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, তারা মনে করেছেন এই ব্যক্তিকে দলে নিলে আমার দলের শ্রীবৃদ্ধি হতে পারে, আমার দলে ভালো হতে পারে, তাই এই সিদ্ধান্ত জেলা বা রাজ্য তারা নিয়েছেন। তৃণমূলে যোগ দিয়ে পুরনো দল বিজেপিকে অভিযোগে বিদ্ধ করেছেন নির্মল ঘোষ। আমাদের এখানে তৃণমূলের রানিং বিধায়ক ছিল সত্যজিৎ, তৃণমূলের রানিং বিধায়ক সত্যজিৎ বিশ্বাস, সে মার্ডার হয়ে গেল। তখন আমাদের পার্টির মধ্যে গিয়ে লাইন করে আমাকে ফাঁসিয়ে দিল বিনা দোষে। আমি 6 বছর জেল খাটলাম। খালাস হওয়ার পরে বিজেপির কথা ছিল কি যে আপনি জেল থেকে বেরিয়ে আসবেন, আপনার পদ আপনাকে ফেরত দেওয়া হবে, কিন্তু ওরা আমার পদটা ফেরত দেবেন। এখন তো মোটামুটি লুটি ফুটি খাচ্ছে আমাকে বিজেপি 1 বছর বসিয়ে রেখে আজকে আমার আর ধৈর্য মারলো না। আমি যার জন্য তৃণমূলে জয়েন করলাম। রাজনীতিতে কোনো কিছুই যে অসম্ভব নয় তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। সুজিত মণ্ডল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আরও তুমি বলতেই পারো এটা তো অভিযোগ ছিল, কিন্তু এই রকম একজন জনপ্রিয় বিধায়ককে তিনি খুনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। তৃণমূল দিনের পর দিন সেই নিয়ে আন্দোলন করেছে, রাস্তায় নেমেছে এবং 5 বছর তিনি জেল কাটলেন। আমি বলছি তারপরেও দলবদলটা সহজ ছিল নির্মলবাবুর। শোন, দেখো, দস্যু রত্নাকর তিনি যদি মহর্ষি বাল্মীকি হতে পারেন, এক্ষেত্রে আমি কি হয়েছে আমি বলবো না, কিন্তু বারে বারে দেশময় এসে ছোট ছোট বাতে হতে রয়েছে। কিন্তু আমার অন্য একটা জিনিস মনে পড়ছে, আমি রামায়ণ থেকে একটু মহাভারতে আসি। মহাভারতের অন্যতম মুখ্য চরিত্র অর্জুন। তা আমাদের এই অর্জুন বাবু শ্রমিক ভট্টাচার্যকে ঠিক কি বলে তেরে গিয়েছিলেন সেটা তোমার চ্যানেলও দেখাতে পারেনি। যেই বাছাই করা শব্দ বন্ধ। অর্জুন সিং এখন বিজেপির রত্ন, শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি, নির্মলবাবু এখন তৃণমূলের রত্ন কিনা বলতে পারবো না, কিন্তু দস্যু রত্নাকরও তো মহর্ষি বাল্মীকি হয়ে রামায়ণ লিখেছিলেন। এখন রামায়ণে যদি ও বিজেপির আপত্তি থাকে সেটা ওদের ব্যাপার। এবার মুশকিল হচ্ছে অর্জুন সিং কি বিজেপির ওই রত্ন? তাহলে আমরা ভিডিওটা আপনার এবিপি আনন্দের আর্কাইভকে বলবো আরেকবার চালিয়ে দেখাতে শ্রমিক ভট্টাচার্যকে ঠিক কি বলে অর্জুন সিং। কিন্তু আমার একটাই প্রশ্ন থাকে, এটা কি ভোটারদের সঙ্গে
সঙ্গে বিশ্বাসভঙ্গ নয়? অথবা ধরুন এই সত্যজিৎ বিশ্বাসের পরিবারের আজকে ঠিক কীরকম লাগছে? আমি বলছি যে সত্যিই তো মামলার রায় বেরোয়নি, যার ফলে তিনি যদি মানে কোর্ট তাকে ক্লিন চিট দিয়ে দিল, তারপরে দল বদলের তবু একটা লজিক্যাল ব্যাখ্যা থাকে। কে দেখুন, যারা দিনরাত দল বদলু গদ্দার বলে, আমি জানি না আজকে তাদের কাছে নির্মল ঘোষ কি। আমার উল্টো থেকে আমি দেখলাম এই স্টেজের মধ্যে যে দুজন পরিচিত মুখ দেখলাম নির্মল বাবু ছাড়া। আচ্ছা, নির্মল বাবু আজকে কিন্তু বলেছে যে তার পুরনো দল মানে বিজেপি, মানে তোমার দল, তাকে ফাঁসিয়ে দিয়েছিল খুনের মামলায়। বলি স্বাভাবিক, সে তো বলবে, সে তো মানস ভূঁইয়া এককালে তিনি খুনের অভিযুক্ত ছিলেন, রাতারাতি তার নাম কিভাবে গায়েব হয়ে গেল আমি জানি না। পুরো আয়োডেক্স বাম লাগিয়ে, কোন আয়োডেক্স লাগিয়েছে আমার খুব অবাক লাগলো। যার যিনি পতাকা তুলে দিচ্ছেন কে? দল বদলু, ভয় প্রকাশ বা কচুব্রহ্মণ মজুমদার। আরেকজন পাশে কে? মুকুটমণি। আরে কচুমণি লাথি খেয়েছিলেন অরূপ, তোমার দল লাথি খেয়েছিল। যে লাথি খেয়েছে ও শুভেন্দু অধিকারীকে বলা যেতে পারে, শুভেন্দু অধিকারীকে বলা যেতে পারে মুকুটমণি অধিকারী এবং নির্মল ঘোষ ওই একই অঙ্কে গদ্দার নয় কেন, এটা আমাকে বুঝিয়ে দাও, তারপরে তোমাদের সাথে কথা হবে। আমি দেখো রাজনীতি মানে আইনে তো বাধা নেই, কিন্তু আমার কতগুলো ঘটনা মনে পড়ছে। আমার মনে আছে আজকে সত্যজিৎ বিশ্বাসের পরিবারের মানুষের যে মানসিক চাপটা, যে আমি জানি না সেই আবেগটা, সেটা বোধহয় আইনের নিগড়ে বাঁধা যায় না। না, আরো কতগুলি ঘটনা আমি মনে করিয়ে দিই, যেহেতু এখানে সবসময় অতীতের কথা অথবা সারা ভারতব্যাপী ভ্রমণ করি আমরা। আমার মনে আছে ধুতি তুলে একজন দৌড়চ্ছিলেন ধান ক্ষেতের মধ্য দিয়ে, তার বিরুদ্ধে একটা মার্ডার কেস হলো। যিনি পরে দল বদল করলেন, একজন ডাকসাইটে আইপিএস অফিসার, পরে আমরা দেখলাম তার পাশে বসে রয়েছেন তিনি। এবং মনে রাখতে হবে মহামান্য বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত, তিনি তার অ্যান্টিসিপেটরি বিল রিজেক্ট করেছিলেন, তাকে আমরা দেখেছি পরে এই দলে যোগদান করতে। আরো মনে করিয়ে দিই, বামফ্রন্টের একজন তরুণ তুর্কি নেতা, তৃণমূলের একজন শিক্ষাবিদ, সম্ভবত তিনি তখন মন্ত্রীই ছিলেন, তাকে গেট দিয়ে ঢুকতে দেননি বা তার ধুতি খুলে দিয়েছিলেন বলে 1300 পার্টি অফিস ভাঙা হয়েছিল, হই হই পড়ে গেছিল। পরে তাকে দেখেছি অন্য দলে জাম্প করতে। যিনি শীর্ষস্থানীয় মানুষটি সম্পর্কে বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না, তাকে দেখেছিলাম আমরা দল বদল করতে। কোচবিহারে মন্ত্রী হয়ে যেতে, কোচবিহারে যিনি বামফ্রন্টের মানুষদের রক্ষাকর্তা, তাকে দেখেছি বামফ্রন্টের মানুষদের দিকে তেড়ে যেতে। অর্থাৎ এ এক অদ্ভুত রাজনীতি, যেখানে তুমি খুব সত্য কথা বললে যে সত্যজিৎ বিশ্বাসের বাড়ির লোকের এখন মনের অবস্থাটা কি। অর্থাৎ যদি কখনো বাঁচবার জন্যই রাজনৈতিক ধর্ম পরিবর্তন করা হয়, তাহলে কিন্তু আইন প্রণেতাদের ভাবতে হবে যে এই ব্যাপারটা, যার ভোট তুমি দল হেরে যেতে পারতে, তুমি এক দলের ভোটে জিতলে সেই মানুষগুলোর সঙ্গে কি তঞ্চকতা করলে না? আজকে কি আইন প্রণেতারা, আমি আসবো সবার কাছে আসবো, কাহিনীতে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা। আমি অনিলদার কাছে আসবো। অনিলদা, যে পুলিশ বাহিনী এই ভদ্রলোককে, আমি জানি না তার বিরুদ্ধে অভিযোগ আদৌ সত্য কিনা, কিন্তু গ্রেফতার করেছিল, এবার তিনি শাসক দলে। আমি বলছি এবার কেসটার ভবিষ্যৎ কি? আপনি একটু আগে বলেছিলেন প্রথম দিকে যে পুলিশের লোকেদের, পুরনো লোকেরা বলেছেন মার্ডার কেসে, সাংবাদিকতা শুরু করেছি, সমস্ত সিনিয়র অফিসার, আমরাও যখন কেস করেছি বা থানার ওসিগিরি করেছি বা লালবাজারে ছিলাম, মার্ডার কেস এবং কেন শুধু ডাকাতি কেসও আমরা 100% শিওর না হয়ে কখনো তাকে ইমপ্লিকেট করতাম না, তাতে কেস ডিটেকশন না হলেও হোক থাক। কিন্তু বর্তমানে যেটা দেখেছি, একজন লোককে, যেটা উনি বললেন, ডক্টর মানস ভূঁইয়া দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক, যখন কিছুতেই হলো না, সাম দাম দণ্ডভেদ যখন কিছু হলো, তার দণ্ডিত করা হলো, তাকে কি দিয়ে? মার্ডার কেস দিয়ে। তারপরে যিনি এসে গেলেন, তিনি যেই দল সুইচ ওভার করলেন, মার্ডার কেস কোথায় গেল কেউ জানে না। আরে ওয়াশিং মেশিন এত বড় ভুলে গেছে, সারা ভারতবর্ষে যাদেরকে বিজেপি চোর বললো সবাই বিজেপির নেতা হয়ে গেল, সবাই। শিলিগুড়ি যে কি বলুন নাম, নেপালি লোকটা, যাকে ধরার জন্য বিমল গুরুং ধরার জন্য, আমার মাথা তত ভালো না, মনেও থাকে না রাজনীতির জন্য, তো বিমল গুরুংকে ধরার জন্য কি বিরাট আয়োজন, ডিআইজির নেতৃত্বে, বলে এই ধরে ফেলেছিলাম, ল্যাসদা ধরে ফেলেছিলাম, লাফিয়ে চলে গেল সিকিমে, আমরা ধরতে পারলাম না, সিকিম পুলিশের দোষ। তারপরে কি হলো, দুদিন পরে তার থানায় একটা বোম ফাটলো, বলো বিমল গুরুং করেছে, তার নামে কেস হলো।
তারপরে মহামান্য আদালতে গেলেন, হাইকোর্ট বেল দিলেন, 9 ইন্টারিম বেল। তারপরে কি দেখলাম, ডায়মন্ড হারবারের 3 স্টার হোটেলে কার সঙ্গে কে এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার নিয়ে, তারপরে প্রথম দেখা গেল প্রকাশ্যে গ্রেট ইস্টার্ন হোটেলে বসে শাসক দলের সঙ্গে তার ঠিক আগে দেখা গিয়েছিল জেপি নাড্ডার ছেলের বিয়ের রিসেপশন, বিজেপি দেখা গেছিল। তারপরে দেখা গেল কলকাতা শহরে পুলিশ পাহারা, পুলিশ তাকে পাহারা দিচ্ছে। এবং কোন অমিতাভ মালিক সাব ইন্সপেক্টর মার্ডার কেস, ইউএপিএতে মামলা হয়েছিল, জুডিশিয়াল পাওয়ার আছে। কারণ আছে, 3টে বড় কারণ আছে। এক তো সামনে নির্বাচন, ফলে বিজেপি দলের মধ্যে ভাঙন ধরাতে পেরেছি। সে যদি অভিযুক্ত হয় তাকেও তো আনতে পেরেছি রে বাবা, তা আমার তো জয়। তো যে অভিযুক্ত যত নিয়ে আসবো তত আমার মানে জয়ের সম্ভাবনা বাড়বে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে রাজনীতিতে তো একটা আদর্শগত অবস্থান থেকে আর রাজনীতি আমরা দেখে বড় হয়েছি। রাজনীতি হলো জো জিতা ও সিকান্দার, ফলে আমাকে যে কোনো মূল্যে জিততে হবে। তাতে যদি সমস্ত অপরাধী আমার দলে চলে আসে আসুক, কিন্তু তার যদি জনসমর্থনের ভিত্তি থাকে তাহলে আমি তাকে নিয়েই চলবো। অপরাধ প্রমাণিত হয়নি, আমি বলছি যদি এরকম হয়। এবং একই সাথে আপনাকে বলতে চাই এই মামলাটায় সবচেয়ে বেশি বিচলিত হয়েছিল একজন বর্ষিয়ান তৃণমূল নেতা, যিনি বিজেপিতে গিয়েছিলেন, মুকুল রায়। তার নামটা জুড়িয়ে দেওয়া হয়েছিল ওখানে। এবং মুকুলদা তখন বিস্ময় করে, এবং আমাদের সাথেও মুকুলদা বলতো তুমি কি বিশ্বাস করো? এবং সত্যি বলতে কি মুকুলদার সাথে যত আমরা মিশেছি, আর যাই হোক লোকটা এই ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে না, কিন্তু তারপরেও যেহেতু সেই সময় বিজেপি আবার তৃণমূলীতে আসার পরে অবস্থানটা আরেক রকম হয়ে গেল। কিন্তু সুমনদা আমি খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই, তৃণমূল কংগ্রেস যে উদাহরণগুলো রাখছে সেই উদাহরণগুলো পশ্চিমবাংলার আগামী দিনের জন্য অন্ধকার। দেখুন কত বছর শাসন করবে তৃণমূল আমরা জানি না, এমন হতে পারে আরো 50 বছর শাসন করতে পারে। কিন্তু এইভাবে যদি ক্রমশ অভিযুক্ত বা বিভিন্ন ধরনের দাগীদেরকে বারবার আনতে থাকে তাহলে দলটা কোথায় যাবে, সমাজটা কোথায় যাবে? সেই দলেতে এসব কানা বেগুন পোড়া বেগুন, কংগ্রেস মুক্ত ভারত গড়ব স্লোগান কার্ড ছিল বিজেপির। গোটা বিজেপিটাই হয়ে গেছে কংগ্রেস যুক্ত বিজেপি। সারা ভারতবর্ষে যত কংগ্রেসের নেতা ছিল সবাইকে সিবিআই ইডি দিয়ে কেস দেওয়া হচ্ছে। এবং সেই জন্য যারা বিজেপি রয়ে গেছেন তাদের তৃণমূল নিজের দিকে নিয়ে নিচ্ছে। আরে সারা ভারতবর্ষে এই যে এখানে যে কথাগুলো বলা হচ্ছে একজন দুজন খুচরো খাচরা নেতা নিয়ে, সারা ভারতবর্ষে আমি বলছি দলের রাজ্য সহ সভাপতি যাকে দলে নেন তিনি খুচরো নেতা হতে পারেন নাকি? এ তো দলের প্রতি মহারাষ্ট্রে যেভাবে দল বদল করিয়েছিল বিজেপি তখনও দিনের পর দিন অনুষ্ঠান করেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি যে আজকে সেই তৃণমূল কর্মী যারা এলাকায় কাজ করেছেন, যারা রাস্তায় নেমেছিলেন, তাদের মানসিকতা এবং যে সত্যজিৎ বিশ্বাসের বাড়ির লোকের, পরিবারের লোকের কি ভাবছেন আমার জানার কৌতূহল রইল। কিন্তু এখান থেকে যেটা আসবো সেটা রাজনৈতিক চাপানুতরের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তার থেকে। তার কারণ হচ্ছে 34টা ওষুধগুলো দেখলেই বুঝবেন যে একেবারে তার ভেতরে আমরা প্রতিদিন ব্যবহার করি এরম ভিটামিন আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, গ্যাস্ট্রাইটিসের ওষুধ আছে, ব্লাড প্রেশারের ওষুধ আছে। সেই ওষুধগুলো 34টা আবার সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করলো। কতটা মারাত্মক এই প্রতিবেদন দেখলে বুঝবেন। তারপর আসবো সিরাপের প্রসঙ্গে। দেখুন, মধ্যপ্রদেশে রাজস্থানে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কাপ সিরাপের দিকে। আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই প্রেক্ষিতে আতঙ্ক আরও বাড়ালো সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর সাম্প্রতিক রিপোর্ট। ফের গুণগত মানের পরীক্ষায় ফেল করল ওষুধ। 34 রকমের ওষুধ নিম্নমানের বলে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধের ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিডিএসকো। নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ, প্রেশারের ওষুধ, কৃমির ওষুধ, প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ইনজেকশন, ত্বকের জন্য ব্যবহারযোগ্য কোল্ড ক্রিম ও ভিটামিন ট্যাবলেট। এর মধ্যে অনেক ওষুধ প্যাকেট থেকে বের করার পরই গুঁড়ো হয়ে যাচ্ছে। অনেক ওষুধে রাসায়নিকের পরিমাণ সঠিক নয়। বহু অ্যান্টিবায়োটিকের নমুনায় দেখা গেছে যে পরিমাণ নির্দিষ্ট সামগ্রী থাকার কথা তা নেই। আমরা মনে করছি যে এই ওষুধটা কাজ করে না, কিন্তু ওষুধটা কাজ করছে না সেটা নয়, ওষুধটার কোয়ালিটি খারাপ বলে সেই অসুখটা সারছে না। সেখানে সমস্যাটা হচ্ছে পেশেন্টের ডিরেক্টলি এবং ডাক্তারের ইনডিরেক্টলি, কারণ ডাক্তারের ওপরে কনফিডেন্স কমে যাচ্ছে যে ডাক্তার আমাকে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধে কাজ হচ্ছে না।
এবং ডাক্তারেরও একটা বিবেচনার মানে মধ্যে একটা একটা কনফিউশনাল স্টেট তৈরি হচ্ছে যে আমি যে ওষুধ দিচ্ছি তাতে তো আগে কাজ করেছে, তাহলে এখন কেন কাজ করছে না। সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন ল্যাবে এই ওষুধগুলি পরীক্ষা করা হয়। তারই প্রথম তালিকা বের করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধগুলির বেশিরভাগ গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তৈরি। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট সামনে আসার পরই 34টি ব্যাচ নম্বরের ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আরও এটা ভয়ঙ্কর, কেননা অ্যান্টিবায়োটিকটা যদি সময় মতো মানে পরিমাণ মতো না থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের জোরটা কমে যাবে। তাতে প্রথম রুগীর হয়তো খুব একটা কিছু হবে না, সে একটা 80% এফেক্টিভ বা 70% এফেক্টিভ অ্যান্টিবায়োটিক নিয়ে সে বেরিয়ে যাবে, কিন্তু তাতে ওই যেটা হয় আর কি যে রেজিস্ট্যান্ট জীবাণু অনেক তৈরি হবে আর কি পরে, পুরো ডোজ যদি না দেওয়া হয়। এগুলো তাৎক্ষণিকভাবে তো অনেক সময় ধরা সম্ভব নাও হতে পারে। সেপ্টেম্বর মাসেও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে 97টি ওষুধ। বিভিন্ন কোম্পানির ক্যাথেটার, স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট সহ ফেল করে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও। ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ। পুরাণে কথিত আছে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল কালকুট বিষ, সেই বিষ পান করেই নীলকণ্ঠ হয়েছিলেন দেবাদিদেব মহাদেব। কিন্তু সেই ক্ষমতা ছিল না মধ্যপ্রদেশ আর রাজস্থানে 23টা শিশুর। বিষাক্ত কাপ সিরাপ কেড়ে নিয়েছে এতগুলো একরত্তি প্রাণ। অবশেষে সেই 23টা শিশুর মৃত্যুর পর নড়ে চড়ে বসলো সেন্ট্রাল আর স্টেট ড্রাগ কন্ট্রোল। ওষুধ বানানোর কারখানাগুলোতে চালাতে হবে নিয়মিত নজরদারি। কিন্তু চারিদিকে জাল ওষুধের এই রমরমার মধ্যেও এত দেরিতে টনক নড়ল কেন? তারা কি জানেন না, সামটাইমস ইফ ইউ ওয়েট টু লং ইটস টু লেট। সামান্য জ্বর, সর্দি, কাশি, সেখান থেকে হঠাৎই কিডনি বিকল হয়ে শিশু মৃত্যু। সম্প্রতি মধ্যপ্রদেশ ও রাজস্থানে 23 জন শিশুর মৃত্যুর পর কাপ সিরাপ নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছে। এই প্রেক্ষাপটে এবার ওষুধ নিয়ে আরো করা হলো স্বাস্থ্য ভবন। এবার থেকে ওষুধ সরবরাহ করার পর নয়, তার আগেই সব ব্যাচের ওষুধের মান যাচাই করা হবে। সেগুলি ঠিকঠাক থাকলে তবেই বিভিন্ন সরকারি জায়গায় পাঠানো হবে রোগীদের দেওয়ার জন্য। এই মর্মে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। নির্দেশনামায় স্পষ্ট বলা হয়েছে, নিয়ম অনুযায়ী জেলা বা কলকাতার বিভিন্ন মেডিসিন স্টোর থেকে সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ করা হয়। এতদিন সরকারি হাসপাতালে পৌঁছে যাওয়ার পর সেই সব ওষুধের গুণমান যাচাই করা হতো, কিন্তু এবার থেকে তা আর চলবে না। বেসরকারি ভেন্ডারকেই ওষুধের মান পরীক্ষা করে সার্টিফিকেট জমা করতে হবে সেন্ট্রাল মেডিসিন স্টোরে। তারপরে সেই ওষুধের নাম এন্ট্রি করা হবে স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পোর্টালে। এরই পাশাপাশি সব সরকারি হাসপাতালকে তাদের কাছে মজুত ওষুধের এক্সপায়ারি ডেট উল্লেখ করে রিপোর্ট জমা দিতে হবে। এদিকে মধ্যপ্রদেশ, রাজস্থানে এতগুলো শিশুর মৃত্যুর পর মায়েদের কোল খালি হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে আইন মেনে সব সংস্থাকে ওষুধ প্রস্তুত করার আগে কাঁচামালের গুণগত মান যাচাই করতে হবে। সেই রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট এলাকার ড্রাগ কন্ট্রোল অফিসে। ওষুধ তৈরি হয়ে যাওয়ার পর আরেক দফা পরীক্ষা করতে হবে, জমা দিতে হবে সেই রিপোর্টও। এটা তো সবসময় দরকার। তো অতীতেও ইতিহাসে দেখা গেছে যে অনেক সময় যখন সিরাপ তৈরি করা হয়েছে, তার ড্রাগ মলিকিউল সেটা হচ্ছে আগে ব্যবহৃত হয়েছে, তার সাথে যে সলভেন্ট ইউজ করা হয় সেটাও ব্যবহৃত হয়েছে, কিন্তু দুটো যখন কম্বিনেশন, এটা টক্সিক হয়ে গেছে। কাপ সিরাপ তো বহুকাল আগে থেকে বিভিন্ন ডাক্তারবাবুরা লিখে যাচ্ছেন, আমরাও লিখি, কিন্তু কোনোদিনও তো এরকম সমস্যার সম্মুখীন আমরা হইনি। কিন্তু যদি সলভেন্টের জায়গায় ভুল করে বিষ দিয়ে দেওয়া হয় তাহলে তো সে ক্ষতি হবেই। অবশ্যই এক্ষেত্রে সমস্ত কোম্পানিকে এবং যে রেগুলেটরি বোর্ড আছে যারা কোয়ালিটি কন্ট্রোল করেন সবাইকে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে, কারণ এটা আর যাই হোক বাচ্চাদের ব্যাপার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ ড্রাগ কন্ট্রোল বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রে ওষুধ বিক্রেতারা অন্য রাজ্য থেকে ওষুধ এনে লেবেলিং করে বিক্রি করছে। তাদেরকে ভিন রাজ্যের ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তিপত্রে সই করতে হবে। কি ওষুধ কিনছেন, সেই ওষুধের কি কম্পোজিশন, বিস্তারিত তথ্য থাকবে সেই চুক্তিপত্রে। 2023 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা অর্ডার করেছিল, সেটাতে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা 2 বছরে বাজারে কিন্তু চলেছে। প্রোডাক্টটা তৈরির আগে দেখতে হবে, প্রোডাক্ট হয়ে গেলে ফিনিশ প্রোডাক্টের কেমিক্যাল কম্পোজিশন দেখতে হবে এবং তারপরে বাজারে ছাড়তে হবে। আমরা তো সবই জানি, এগুলো তো অর্ডার হয়ে যাবে,
কিন্তু সোর্সের মধ্যে যদি ভূত থাকে না, কে এগুলো দেখবে? যে কোনো স্টেট থেকে যদি কোনো ওষুধ নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেটে মার্কেট করতে আসে, তাকে উচিত ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে এনলিস্টমেন্ট করিয়ে তারপর আসা। তাহলে গভর্নমেন্ট অলসো নোজ যে কোন ধরনের প্রোডাক্ট এখানে আসছে, এবং আমরা ট্রেডার্সরা যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কোনো ছাড়পত্র পেয়ে যাই যে গভর্নমেন্ট এটা দেখভাল করেছে, তাহলে মেম্বাররাও নিশ্চিন্তে ওটা বেচতে পারবে। রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, সই হওয়ার 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট ওষুধ বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডে জমা দিতে হবে চুক্তিপত্র। ঝিলাম করণ রিপোর্ট, এবিপি আনন্দ।